কি খবর সবার? সবাই আছো কেমন? দেখতে পাচ্ছ আমাকে? অডিও ভিডিও সব ঠিক? আচ্ছা, সাউন্ডে কোনো সমস্যা নাই, ভিডিওতে কোনো সমস্যা নাই, দেখা যাচ্ছে সব ঠিক মতো। আমাকে জানাই দিবা কমেন্টে, ইনবক্সে। হ্যাঁ, অল ক্লিয়ার। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। চলো আজকে শুরু করি। আজকে তোমাদের সাথে ব্যাকরণে কি কি পড়বো জানো? আজকে পর্ব হচ্ছে সন্ধি, আর পর্ব হচ্ছে শব্দদিত্য, তারপরে পড়বো বাক্য প্রকরণ আর বাগধারা। এর মধ্যে বাগধারা মুখস্থের জিনিস, তুমি মুখস্থ করবা। বাকি জিনিসগুলো অ্যাজ ইউজুয়াল পড়া, বোঝা, মুখস্থ করা সবকিছু মিলে। তো আমরা মিলেমিশেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। ওকে, তো চলো আমরা সময় না নিয়ে আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। রাহাত প্রশ্ন করেছো রিসেন্ট টাইমের কোনো কিছু আমাদের পাঠ্য বইতে আছে কিনা, বেশিরভাগই ব্রিটিশ আমলের বা আগের লেখা। ভালো প্রশ্ন করছো। তোমাদের সিলেবাসে যে যে টপিকগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে ওল্ড ক্যাটাগরির, এটা তো বোঝাতে চাচ্ছ? আচ্ছা, এখন কথা হলো যে আধুনিক কালের না কেন? আধুনিক কালের সাহিত্য যে খারাপ এমন না। প্রমিনেন্ট যেসব সাহিত্যিকের লেখা আমরা নর্মালি পড়ি তাদের মধ্যে অনেকেই আগের। এখন আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট আছে তোমাদের, কবেকার এটা? এটা তো একদমই আধুনিক কালের, তাই না? মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। 52 দিনগুলো তুমি যে পড়ো, এটা তো ভাষা আন্দোলন নিয়ে। এটা কোন সময়ের? এটা তো হলো পাকিস্তান পিরিয়ডের। সো ব্রিটিশ পিরিয়ডের যে তুমি খুব পড়তেছো এমন না কিন্তু। রবীন্দ্রনাথের অপরিচিতা, শরৎবাবুর বিলাসী, তারপরে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের আশি পিসি, এগুলো আগের। তো ব্রিটিশ পিরিয়ড না হচ্ছে কোন পিরিয়ড সেটা ফ্যাক্টর না। তোমার জন্য সাহিত্যটা জানা কত বেশি জরুরি, তোমার বয়সে একটা স্টুডেন্টের এই ব্যাপারে কেন আইডিয়া অর্জন করা লাগবেই, অর্থাৎ তোমার লাইফে এটার প্রাসঙ্গিকতা কি তার উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো দেয়া হয়, বুঝছো? যা হোক, তো চলো আমরা শুরু করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে একটু বলেন। জগন্নাথ ইউনিভার্সিটি ঘোষণা আসছে, এখন তারা বললে আমরা বলতে পারবো। জগন্নাথ আগে গুচ্ছে ছিল না, এক সময় পার্টিকুলার পরীক্ষা হইতো, পরবর্তীতে গুচ্ছ আসলো, আসার পরে গুচ্ছে গেল জগন্নাথ। এরপরে এখন আবার তারা আলাদা পরীক্ষা নেওয়ার ঘোষণা দিছে। এখন তারা যখন আবার বলবে তারা কিভাবে নিবে তখন বলা যাবে। এর আগে পাকনামি করা ঠিক হবে না, এবং তুমিও পাকনামি করে আগে আগে বুঝতে যাও না। ভার্সিটি বলুক, তবে এটা তো সত্য তোমার সিলেবাসের ভিতরেই নিবে। মানবন্টনটা কেমন হবে সেটা কিরকম আমরা একটু বুঝতে চাই আর কি। বলুক আগে, তারপরে কথা হবে। ওকে, চলো এখন আসো আমরা সন্ধি নিয়ে আলাপ করা শুরু করব। তোমরা আমাকে কোঅপারেট করবা। কোঅপারেট না করলে আজকে বহুত কিছু থেকে তুমি বঞ্চিত হবা, অনেক কিছু থেকে বঞ্চিত হবা। সন্ধি, সমযোগধি, সন্ধিজাত শব্দ। ঠিক সন্ধিজাত বলা যায় না, সন্ধিজাত আসলে হয় না, এটা মূলত প্রত্যয়জাত শব্দ। সন্ধিজাত বলা একটু মুশকিল, জাত বলা বলা মুশকিল। এই কারণে আসো এই জিনিসটা আগে আলোচনা করি, ম্যারাথন যেহেতু আলোচনা করার সুযোগ আছে। এখন দেখো, খুব মনোযোগ দিবা। বাংলা ভাষায় শব্দ তৈরি করার যে সিস্টেম সেগুলো হলো প্রত্যয় দ্বারা শব্দ তৈরি হয়, তারপরে হচ্ছে তোমার সমাস দ্বারা শব্দ তৈরি হয়, আর হচ্ছে উপসর্গ দিয়ে শব্দ তৈরি হয়। এখন উপসর্গের সিস্টেম এবং সমাসের সিস্টেম তুমি জানো, প্রত্যয়ের সিস্টেম তুমি জানো, তবে একটু কম জানো। তোমার সিলেবাসে ছিল, এখন যেহেতু তোমার সিলেবাসে এটা রাখা হয় না, এটা এক জায়গাতে ছিল আর কি। শব্দ গঠন এই নাম দিয়ে তোমার সিলেবাসে ইনক্লুডেড ছিল। ফুল সিলেবাসে, শর্ট সিলেবাসে প্রত্যয় বাদ দিয়ে বাকি দুইটাকে রাখছে। তো প্রত্যয় সাফিক্স, উপসর্গ যেমন শুরুতে বসে শব্দাংশ, প্রত্যয় শেষে বসে শব্দাংশ, এটুকুই। আর উপসর্গ কেবল শব্দের সাথে তার কাজ, আর প্রত্যয় শব্দ এবং ধাতু দুই জায়গাতে সে বসে। এর মানে হচ্ছে, সহজ কথা, উপসর্গ শব্দের পূর্বে বসে, আর প্রত্যয় যেটা সেটা হলো শব্দ ও ধাতুর পরে বসে। সে পরে বসে তার বিপরীতে, তবে দুইটা জায়গায় বসে। উপসর্গের সাথে প্রত্যয়ের বেসিক এবং ভাইটাল পার্থক্য যেটা, সেটা হলো এটা শব্দের সাথে কাজটা করে, আর ও শব্দের সাথেও করে ধাতুর সাথেও করে।
ও পূর্বে বসে আর ও পরে বসে। তাহলে পার্থক্য দুইটা জায়গায়, একটা হলো আগে আর পরে, আরেকটা হলো ও কেবল শব্দের সাথে ও শব্দ এবং ধাতু দুই জায়গায় কাজ করে। এটুকু কি বুঝছো? এখন যদি কাজটা আমি করি, সন্ধি নিয়ে যদি কথা বলি, সন্ধির মূল কাজ হচ্ছে ধ্বনি মাধুর্য সম্পাদন করা। সন্ধির মূল কাজ, সন্ধি অনেক কাজ করে, কিন্তু তোমাকে যদি বলা হয় সন্ধির সব থেকে প্রাইম কাজ কোনটা সেটা বলো, তাহলে তুমি বলবা হচ্ছে ধ্বনি মাধুর্য সম্পাদন করা। এখন সন্ধি জাত বলাটা একটু মুশকিল এই কারণে যে সন্ধি জাত, জাত শব্দের অর্থ জন্ম দিছে, জাত শব্দের অর্থ জন্ম লাভ করছে। সন্ধি প্রকৃতপক্ষে শব্দের জন্ম দেয় না, অন্যের ঘরে জন্ম হওয়া শব্দকে সে ঘষে মেজে পলিশ করে। ভালো মতো বুঝবে কথাগুলো, কঠিন, এই লেকচারটা সহজ না। সন্ধি নিজের শব্দের মা কিংবা বাবা নয়, অন্যের ঘরে জন্ম হওয়া শব্দকে সে লালন পালন করে বড় করতে পারে। সমযোগধি এই প্রসেসটা বেসিক্যালি প্রত্যয়ের প্রসেস। তো প্রত্যয়ের প্রসেস সন্ধি ইউজ করে, বুঝতে পারছো? তুমি সন্ধির ভিতরে বহু শব্দ তুমি তৈরি হওয়া দেখবা, এটা মূলত প্রকৃতির প্রত্যয় থেকে নিয়ে এসে বসানো হয় এটার সাথে। অর্থাৎ সন্ধি প্রত্যয়কে এবং সমাসকে সহযোগিতা করে, বিশেষ করে সমাসকে সহযোগিতা করে ইটসেলফ। কথা বুঝাতে পারছি? আসো দেখাই কিভাবে সমাসকে সহযোগিতা করে এবং সন্ধি নিজে কিভাবে পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ না। তোমাদেরকে আগে দেখাইছিলাম কিনা আমি জানি না, আজকে আবার একটু দেখে নাও। দেখো, নব আর অন্য, তুমি এই দুইটাকে সন্ধি করলে কি লিখবা? তুমি এই নব আর অন্যকে যদি সন্ধি করো, তুমি সিম্পলি এরকম লিখবা, নব আর অন্য, তারপরে লিখে দিবা হচ্ছে নবান্ন। আচ্ছা, কিন্তু তুমি যে বলতেছো এখানে অধ্বনি আর এখানে অধ্বনি, দুটো মিলে আধ্বনি হয়েছে, গুড। এখন দেখো, নবান্ন শব্দটার অর্থ এখানে দাঁড়াইলো নতুন ভাত বা নতুন খাবার। অন্য মানে ভাত যদি ধরো, তাহলে নতুন ভাত। কিন্তু আমরা আমাদের ভাষায় নবান্ন বলতে নতুন ভাত বুঝি না, আমরা আমাদের ভাষায় নবান্ন বলে একটা উৎসব বুঝি। কার্তিকের নবান্নের দেশে অগ্রহায়ণ মাসে কার্তিকের নতুন ফসল যখন আসে, তো নবান্ন উৎসব হয়, পিঠাপুলির আয়োজন হয়। নবান্ন মানে উৎসব। এখানে সন্ধির ঘরে যদি তুমি নবান্নের জন্ম ধরো, তাহলে দেখবা এই নবান্নের অর্থ তুমি পাচ্ছ না। অর্থ যদি পাইতে হয় তাহলে সমাসের ঘরে যাওয়া লাগবে, ওর বার্থ সার্টিফিকেট বের করে আনতে হবে, বংশ পরিচয় বের করে আনতে হবে, কোন হসপিটালে জন্মাইছে বের করে আনতে হবে। কেমনে আনতে হবে? দেখো, নব অন্য উপলক্ষে যে উৎসব, তুমি এখন এটাকে বলতেছো হচ্ছে নব অন্য। তুমি আমার বলবো ভাইয়া এটা নবান্ন লিখেন, নব অন্য লিখছেন কেন? না, আমি নব অন্যই লিখবো, কারণ তুমি এখানে নব পাইছো, এখানে অন্য পাইছো। ঠিক একইভাবে এই যে দেখো, আমি উদাহরণ বহুবার দিছি, সিংহ চিহ্নিত আসন সমান সমান হলো, আমি এখানে পাইছি সিংহ আর তারপরে পাইছি আসন, কারণ আমি তো এখানে সিংহ পাইছিলাম, এখানে আসন পাইছিলাম, তো সিংহ আর আসনই তো লিখবো। সমাসের প্রসেস হচ্ছে একটা বাক্যকে অর্থবোধকভাবে সংক্ষিপ্ত করা, একটা বাক্যকে অর্থের কোনো ক্ষতি না করে ছোট করে নতুন একটা শব্দে রূপান্তর করা, এটা হচ্ছে সমাসের কাজ। তো সমাসের কাজ আমি করলাম, করে দেখলাম তেমন সুবিধা হয় নাই। সিংহ চিহ্নিত আসন, সিংহ আসন, না বলতে ভালো লাগছে না। তখন আমি কি করছি? আমি তখন এখানে সন্ধির প্রসেস অ্যাপ্লাই করছি। আমি বলছি সিংহ আর আসন একটু সন্ধি করে দেখি তো কেমন লাগে। সিংহ তার সাথে অধ্বনি আর আসনের আধ্বনি দুটো মিলে সন্ধিতে আ হইছে। অর্থাৎ আমি এবার এই কথাটাকে কিসে রূপান্তর করছি? আমি কথাটাকে সিংহাসনে রূপান্তর করছি। এখন আমি যখন সমাস করি নর্মালি দ্রুত, আমি এটাকে আর ইউজ করি না, না করে সিংহ চিহ্নিত আসন সন্ধি করা অবস্থায় আমি শব্দটাকে এখানে সরাসরি ইউজ করি। আমি এখানে নব অন্ন উপলক্ষে যে উৎসব, নব অন্ন, এখন দেখো তো এই হলো নব আর এই হলো অন্য, সন্ধি করার পরে হয়েছে হলো নবান্ন। তখন আমি বর্তমানে করিটা কি? আমি নব অন্য না লিখে সরাসরি সন্ধি করা অবস্থার যে শব্দটা সেটাকে ইউজ করে দিই। আমি কি বুঝাইতে পারছি? দেখো, নবান্ন মানে যে উৎসব, সমাসের ঘরে তার পরিচয় দেওয়া আছে। নবান্ন উপলক্ষে যে উৎসব তাকে বলা হয় নবান্ন। তাহলে সমাসে গেলে তুমি শব্দের একদম সমস্ত পরিচয়কে আইডেন্টিফাই করতে পারবা। সমাসে গেলে তুমি বুঝবা এর অর্থ কি, কিভাবে তৈরি হয়েছে, প্রসেসটা কি, জন্মের বৃত্তান্ত কি। কিন্তু সন্ধির করে তুমি সমস্ত পরিচয় নাও পাইতে পারো। সন্ধি ইটসেলফ সন্ধিতে ভাঙা যায়, এটা সত্য কথা, কিন্তু সন্ধির ঘরেই এই শব্দটার একেবারে জন্ম হয়ে গেছে, নট লাইক দ্যাট। আমি কি তোমাদের বোঝাতে পারছি কি পারি নাই বলো? কথা ক্লিয়ার?
পুষ্পারতি সমাসসাধিত শব্দ নাকি প্রত্যয় সাধিত? অপশনে দুটোই আছে। পুষ্পারতি সমাসসাধিত নাকি প্রত্যয় সাধিত? প্রত্যয় সাধিত হবেই না। পুষ্পারতিটাকে তুমি সন্ধি দ্বারা করতে পারবা, পুষ্পারতিকে তুমি সমাস দ্বারাও করতে পারবা। কারণ পুষ্পারতি কথার ব্যাখ্যা তুমি যদি নাও এভাবে নিতে পারবা, ধরো তুমি এখানে করলা পুষ্পের আরতি, তখন হবে পুষ্পারতি। এই অর্থে এটা ষষ্ঠী তৎপুরুষ। আর তুমি যদি বললে না ভাই আমি এইভাবে করব, পুষ্প দ্বারা আরতি, কোনো অসুবিধা নাই, এটাও সুন্দর, কোনো অসুবিধা নাই। পুষ্প দ্বারা আরতি, ঠিক আছে, তখন হবে পুষ্পারতি, তখন হবে তোমার তৃতীয়া তৎপুরুষ। এখন আমি যেখানে পুষ্পারতি লিখছি মুখস্থ, এটা কি পুষ্পারতি হবার কথা ছিল? আমি যেখানে পাকনামি করছি এখানে আছিল পুষ্প, এখানে আছে আরতি। আমি যে পুষ্পারতি করছি এটা তো এখানে মূলত হবার কথা ছিল পুষ্প আরতি। তো আমি সাহসটা কেন দেখাইছি? আমি এর মধ্যে নীরবে নিঃশব্দে সন্ধির প্রসেস অ্যাপ্লাই করেছি। কেমনে করেছি? আমি বলছি পুষ্প যোগ আরতি সমান সমান হলো পুষ্পারতি। তো সেই দিক থেকে তুমি যদি বলো পুষ্পারতি শব্দটা সন্ধিও হয় সমাসও হয়, বুঝছো কি বুঝো নাই? এটা সঠিক সন্ধি বিচ্ছেদ হলো পুষ্পযুগ আরতি, কিন্তু শব্দটা সন্ধির ঘরে জন্মায় নাই। কারণ সন্ধিতে পুষ্প আছে আর আরতি আছে, তো দুইটা মিলে অর্থ ক্রিয়েট করে না। অর্থ ক্রিয়েট করে এই জায়গায় পুষ্পের আরতি, অর্থ ক্রিয়েট করে এই জায়গায় পুষ্প দ্বারা আরতি করা। তাহলে অর্থ জানতে হলে যাইতে হবে সমাসের ঘরে। তাহলে পুষ্পারতি শব্দটা মূলত এটা হলো সমাসের সন্তান। কার সন্তান? সমাসের সন্তান। আচ্ছা, একে সুন্দর করেছে কে? এটাকে সুন্দর করেছে সন্ধি। এটা সন্ধি বিচ্ছেদ হয়, নিঃসন্দেহে সন্ধি বিচ্ছেদ হয়, কিন্তু সন্ধির ঘরে এর জন্ম না। সিংহাসন শব্দের সন্ধি হয়, কিন্তু সন্ধির ঘরে এর জন্ম না, এটা বলা যাবে না। আমরা সন্ধি দ্বারা শব্দটাকে স্মুথ করেছি, বুঝছো কিনা কথাটা? সমাস থেকে তাহলে সন্ধির উৎপত্তি না, এভাবে বলার সুযোগ নাই। সমাস থেকে না বলে তুমি এটা বলো যে সন্ধির উৎপত্তি হয়েছে সন্ধির প্রয়োজনে, এভাবে বললে আরো বেশি ভালো হয়। সবসময় যে সমাজ থেকে হয়েছে এমন না, কোনো কোনো সময় আমরা দেখেছি সন্ধি খুব সংকীর্ণ কিছু ক্ষেত্রে নতুন শব্দ বানায় ফেলে অন্য কারো সহযোগিতা ছাড়াই। কিন্তু এটা যেহেতু তোমার সাকুল্যে 100% সাকসেসফুলি কাজটা করতে পারে না, তাই আমরা এটাকে ধরি না আর কি। যেমন ধরো আমরা তো সবাই বলে উপসর্গের নিজস্ব অর্থ নাই, কিন্তু ছোট্ট দু একটু উপসর্গ আছে যাদের নিজস্ব অর্থ হয়, কিন্তু সেগুলোকে আমরা দৃষ্টান্ত হিসেবে নিই না, না নিয়ে আমরা বলি উপসর্গের নিজস্ব অর্থ নাই। এটাই আমি কি তোমাদের বোঝাতে পারছি এ পর্যন্ত? দিগন্ত বলছে আমাদের সমাসের ক্লাস হবে না। না, সমাসের ক্লাস হবে না। সমাসের ক্লাস নেওয়ার জন্য আবার ভর্তি হওয়া লাগবে, 25,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। শুধু সমাসের একটা ক্লাস হবে এই জন্য। তুমি সিলেবাস দেখো না, আউটলাইন তোমার একে একে টপিক গুলো আসতেছে মানে বুঝতেছো না? তুমি এটা জিজ্ঞেস করতে পারো ভাই সমাসের লেকচারটা কত নম্বর লেকচারে, সমাসের ক্লাস হবে না, কেমন কথা? তোমরা অ্যাডমিশন দিবা, বড় হইছো। এরপরে আসো, সন্ধিয়া সমাসের পার্থক্য কি? এইটা চমৎকার প্রশ্ন। তাইলে সন্ধিয়া সমাসের পার্থক্য কি? এটা না কোশ্চেন। সন্ধিয়া সমাসের পার্থক্য হলো সমাস বাক্যকে সংক্ষিপ্ত করে শব্দের জন্ম দেয়, আর সন্ধি ধ্বনি মাধুর্য করার মাধ্যমে একটা শব্দকে সুন্দর করে। বুঝতে পারছো? সমাস শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু সন্ধি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। কারণ সন্ধি ধ্বনির সাথে ধ্বনির ঘটনাকে ঘটায়। সমাস পদের সাথে পদের মিলন ঘটায়, কিন্তু সন্ধি ধ্বনির সাথে ধ্বনির মিলন ঘটায়। এই হলো প্রশ্ন। মানে তুমি যে ক্লাস বুঝছো এটা তার প্রমাণ। বুঝতে পারছো? আমরা প্রশ্ন দেখলে বুঝতে পারি ক্লাসটা বুঝতেছো না বুঝতেছো না। চতুষ্কোণের সন্ধি বুঝাই দেন, সব আসতেছে সামনে, আজকে খেলা হবে। কোন কোন উপসর্গের নিজস্ব অর্থ আছে? তাহলে স্যার সমাসের ক্লাস কেন নিল না কেন? হ্যাঁ ইফতি, মাথা নষ্ট ছেলে, সমাস কঠিন জিনিস, একটু ধীরে ধীরে যাও। যেগুলা কঠিন এগুলা দেখো নিচের দিকে রাখছি। সমাস প্রয়োগ উপপ্রয়োগ দেখো একটু নিচে, খেয়াল করে দেখো একটু নিচে, পরে পরে এগুলো পাবা। তোমাদের সিলেবাস সাজাইছি সহজ জিনিস দিয়ে, উপকার করলাম আর মন খারাপ করো।
আচ্ছা, একটা প্রশ্ন কি যেন ছিল বলো তো? কোন কোন উপসর্গের নিজস্ব অর্থ আছে প্রশ্ন করেছো রামিসা। কাদের কাদের উপসর্গের নিজস্ব অর্থ আছে আমি দেখাচ্ছি, দেখো। এই যে কিছু উপসর্গের নিজস্ব অর্থ হয়, যেমন রাম, এটার নিজস্ব অর্থ হয়। ইতি, এটার নিজস্ব অর্থ হয় নাকি হয় না বলো? হয় কি না? ইতি মানে বিদায়, আবার ইতি মানে কারো নাম। তোমাদের মধ্যে অনেকের নাম থাকতে পারে এখানে ইতি। তারপরে রাম শব্দের অর্থ হচ্ছে তোমার হিন্দু ধর্মে বিষ্ণুর এক অবতারের নাম হচ্ছে রাম। তাহলে কি দাঁড়াইলো? রামচন্দ্র। তাই না? যারা হিন্দু আছো তারা ভালো জানো। সুতরাং হয়, হয় না যে ব্যাপারটা এমন না। কিছু কিছু হয়, খুব সংক্ষিপ্ত ক্ষেত্রে হয়, খুব সীমাবদ্ধ ক্ষেত্রে হয়। এই ছিল কথা। তো আমরা সন্ধি দ্বারা মূলত আহ ধ্বনিগত মাধুর্য সম্পাদন করি, উচ্চারণ সহজ করি, বর্ণ লোপ পাওয়ায়, বর্ণ বদলে যায়, দুই বর্ণে এক বর্ণে আসে। তো এই কাজগুলো আমরা একটু দেখব। অব্যয়পদের সন্ধি হয় না, অব্যয়পদের সন্ধি হয় না, এটাও একটু ভুল কথা। এটাও ভুল কথা এই কারণে, কারণ ওই যেটা তো আসলে ব্যাকরণ, এটা তো বিজ্ঞান না যে চিরকাল 2 আর 2 যোগ করলে 4ই হবে। সময় সময় বদলে যায়। কিংবা শব্দটা অব্যয়। হ্যাঁ, এই কিংবা এই শব্দটা কি? অব্যয়। এটা তুমি সন্ধি করলে তুমি করতে পারবা, কিং যোগ বা। সো এই কাহিনীগুলো আসলে আবার বেশিরভাগ অব্যয় এবং ও আর কিন্তু অথবা অথচ যেহেতু সেহেতু সুতরাং হয়তো নয়তো, এগুলোর আবার সন্ধি হয় না। সত্য কথাই, অব্যয় যে সন্ধি হয় না ঠিকই আছে, 99% ক্ষেত্রে অব্যয়ের সন্ধি হয় না। আর একেবারেই হয় না হচ্ছে ক্রিয়াপদের। ক্রিয়াপদের একেবারেই সন্ধি হয় না, টোটালি হয় না, না মানে না। আর বিশেষণ যেটা ওর মাঝে মধ্যে হয় আর কি। মূলত সন্ধি বিশেষ্য পদগুলোর হয়। বুঝছো? চলো আমরা একটু দেখি, সন্ধি নিয়ে একটু কথা বলি। মনোযোগ দিও, সন্ধি সহজ না। তোমাদের মধ্যে একটা আইডিয়া ছোটবেলা থেকে ডেভেলপ করছে, কথা বুঝছো? যে সন্ধি মানে সহজ। এ তো খালি এক পাশে যোগ দিয়ে একটা নতুন শব্দ বসাই দিলে ওই পাশে সন্ধি হয়ে যায়। না চান্দু, অত সহজ জিনিস না এটা। আসো, সন্ধি। সন্ধি হচ্ছে মূলত 2 রকমের, বাংলা সন্ধি আর সংস্কৃত সন্ধি। তোমার যদি কেউ প্রশ্ন করে তুমি এটার উত্তর দিবা। সন্ধি 2 রকমের, বাংলা সন্ধি, সংস্কৃত সন্ধি। আচ্ছা, এরপরে যদি বলা হয় বাংলা সন্ধি কয় রকমের? 2 রকমের, স্বর আর ব্যঞ্জন। আর সংস্কৃত সন্ধি কয় রকমের? 3 রকমের, স্বর, ব্যঞ্জন, বিসর্গ। এখন তাইলে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি স্বর বা ব্যঞ্জন পাও, স্বর বা ব্যঞ্জন পাও, তাহলে স্বর এবং ব্যঞ্জন সন্ধিটা বাংলাও হতে পারে, সংস্কৃতও হতে পারে। কারণ স্বর এবং ব্যঞ্জন বাংলাতেও আছে, সংস্কৃতেও আছে। কিন্তু বিসর্গ সন্ধি যেটা, এটা কেবলমাত্র সংস্কৃতে আছে। এর মানে এখান থেকে একটা আইডিয়া আমরা ডেভেলপ করতে পারি, যতগুলো বিসর্গ সন্ধি আছে 100% শিওর ওটা তৎসময় হবে বা সংস্কৃতই হবে। ইয়েস অর নো? আমি পড়া এক জায়গায়, প্রশ্ন করতেছি আরেক জায়গায়। এই তোরা কি চাস আমি তোদের ম্যারাথন নেই, নাকি সামনের ক্লাস থেকে নিব না? বল। কোঅপারেট না করলে আমি ক্লাস নিব না। এরকম ফাজিলদের ক্লাস নেওয়ার আমার কোনো দরকার নেই। সারাদিন অফলাইন নিয়ে আসে, রাতের বেলা শরীর চলে না, তোমাদের ক্লাস নিতে আসি, আর তোমরা এখানে ফাইজলামি করবা, তোমাদের ক্লাস নিবা। আমি পড়াই কই আর প্রশ্ন করি কই? স্টুপিডের দল। তোমার কৌতূহল মিটাইতে আমি এখানে আসছি, তোমার যা যেখানে প্রশ্ন আছে সব নিয়ে আসছো। আমার টপিক মিটানোর পরে তো আমি তোমার কোশ্চেন নিব। এসব গুলো নিবই না, দরকারই নাই। এদের এইসব গরু পড়াবো না, আমি বাদ দিয়ে আমি চলে যাবো, ম্যারাথন নিব না। এখানে আমার চোখ পড়বে না, আমি তোমার সাথে কমিউনিকেট করব না। তো আমি পড়াচ্ছি এখানে, তুমি প্রশ্ন করতেছো দুনিয়ার উমুক তুমুক মাথা থেকে। তাহলে আমি কি করে বুঝবো আমার টপিক বুঝতেছো কিনা? তখন সামনের ক্লাসে আসবা, তখন আবার এখান থেকে প্রশ্ন করবা। এটা এমন, এটা কি ধরনের কথা হইলো? তোমার পার্সোনাল ইনকোয়ারি আমার সাথে করবা না। আমি তোমার পার্সোনাল ইনকোয়ারির জবাব দিতে আসি নাই। হিসাব শেষ। আর যখন আমি লাস্টে প্রশ্ন নিব তখন তুমি, আমি তো বলি প্রশ্ন করো। আর টিচার যখন পড়াচ্ছেন, যে টপিকে স্যার আছেন, তুমি তো স্যারের সাথে সাথে যাবা, উনি যেটা জিজ্ঞেস করতেছেন সেটা বলবা, না বুঝলে এটা প্রশ্ন করবা। কিন্তু আমি পড়াচ্ছি এক জায়গায়, তুমি কোশ্চেন করতেছো আরেক জায়গায়। হাউ স্টুপিড ইউ আর! তুমি এটা শিখছো 12 বছরে। এগুলো কন্টিনিউ হলে আমি নেক্সট টাইম তোমাদের ম্যারাথন নিব না, আর একটা চান্স দিব, এরপরে নিব না। হিসাব শেষ। নিব না মানে নিব না, শেষ। ভালো হয়ে যাও যদি আমার সাথে ক্লাস করতে চাও।
এখন আসো, আমরা বলছিলাম যে খাঁটি বাংলা সন্ধি আর তৎসম বা সংস্কৃত সন্ধি, এটার মধ্যে একটা তুমি সম্পর্ক তৈরি করতে পারবা। সম্পর্কটা হলো, খাঁটি বাংলা সন্ধিতেও স্বর আর ব্যঞ্জন আছে, সংস্কৃত বা তৎসমের মধ্যেও স্বর আর ব্যঞ্জন আছে, এই হচ্ছে কথা। এর মানে আমি যদি স্বর ব্যঞ্জন পাই, এটা বাংলাও হতে পারে, তৎসমও হতে পারে। কিন্তু যদি আমি বিসর্গ সন্ধিটা পাই, ডেফিনেটলি এটা কোন সন্ধি হবে বলো? যদি আমি বিসর্গ সন্ধি পাই, তাহলে এটা ডেফিনেটলি কোন সন্ধি হবে বলো? উত্তর দাও। যদি আমি বিসর্গ সন্ধি পাই, তাহলে ডেফিনেটলি এটা হবে তৎসম সন্ধি। ইয়েস, এটা হচ্ছে কথা। এটা এখান থেকে বুঝতে হবে। এখন দেখো, যদি তোমার এই প্রশ্নটাই করে যে নিচের কোন সন্ধিটি বা নিচের কোন মানে সন্ধিজাত শব্দটি সংস্কৃত বা তৎসম, তখন তুমি দেখবা সেটা বিসর্গ কিনা। বিসর্গ যদি হয়, তাহলে তুমি ধরে নিবা এটা 100% তৎসম সন্ধি। এখন আসো, পরীক্ষায় প্রশ্ন কই থেকে আসে এটা একটু জানো। পরীক্ষায় প্রশ্ন যখন আসে, সব থেকে বেশি আসে হচ্ছে নিপাতনের সিদ্ধ থেকে। নিপাতনের সিদ্ধ থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। নিপাতনের সিদ্ধ স্বর, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন, এখান থেকে সব থেকে বেশি আসে। 2, বিসর্গ থেকে বেশি আসে। 3, বিশেষ নিয়মের সন্ধি থেকে আসে। বিশেষ নিয়মের সন্ধি, বিশেষ নিয়ম মানে হচ্ছে কোনো নিয়মে পড়ে না। বিশেষ নিয়মের সন্ধিগুলো সংস্কৃত সন্ধি হয়। 4, অন্যান্য, এবং অন্যান্যর মধ্যে যেগুলো সামান্য কঠিন, অর্থাৎ স্বর এবং ব্যঞ্জনের মধ্যে যেগুলো সামান্য কঠিন, সেখান থেকে পরীক্ষার প্রশ্নগুলো আসে। কথা কি বুঝছো? তাহলে এই স্লাইডটার আমার এই জায়গাটা বুঝছো কিনা বলো? এই 1, 2, 3, 4 বুঝছো কিনা? প্রশ্ন আসে কই থেকে? সারা দুনিয়া পড়ে তো লাভ নাই, তুমি যদি পরীক্ষায় প্রশ্ন আটকাইতে না পারো। যেখান থেকে প্রশ্ন আসতেছে সেই জায়গায় যদি তুমি হুক করতে না পারো, তোমার ফায়ার মিস ফায়ার হয়ে গেলে তো লাভ নাই। তো অনেক প্রশ্ন নাম্বার তো পাওয়া লাগবে। সব থেকে বেশি মার্কস আসে হচ্ছে নিপাতনের সিদ্ধ থেকে। নিপাতনের সিদ্ধ স্বরও আছে, ব্যঞ্জনও আছে, আমি ব্যাখ্যা করে দেব। এরপরে বিসর্গ থেকে আসে, এরপরে বিশেষ নিয়মের সন্ধি থেকে আসে, এরপরে স্বরব্যঞ্জনের একটু কঠিন জিনিস যেগুলো আছে সেখান থেকে আসে। তার মানে বোঝা গেল, ফ্ল্যাট সিম্পল স্বাভাবিক জিনিস যেগুলো, সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না বা কম আসে। আর যেগুলো একটু কঠিন জিনিস, যেগুলো তোমাকে ভোগাবে, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এখন আসো, আমরা আস্তে আস্তে এগুলো সবগুলো দেখব। আমি বললাম যে বিসর্গ সন্ধি থেকে আসে। স্টুডেন্ট জানতে চাচ্ছে বিসর্গ সন্ধিটা কি, একটু বলেন। এরা জীবনে কোনো মাস্টারের কাছে পড়ে নাই, আমার কাছে এত ক্লাস করার পর এটাও শিখে নাই যে ভাইয়া বলছে মানে ধীরে 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 সবগুলোর দিকে যাবে। আমি জীবনে যদি বুঝতাম যে আমার এইরকম স্টুডেন্ট পড়াইতে হবে, এই এই জাতীয় ঘিলুয়ালা, আর শিক্ষকতা আসতাম। এরপরে আসো, সব আলোচনা হবে। এখন আমি যেখানে থাকি আমার সাথে থাকো, তোমার কোনো কোশ্চেন করা লাগবে না, তুমি খালি আমার রেসপন্স করবা। বুঝছো কিনা খালি সেটা বুঝবা, আর অন্য কিছু বলার দরকার নেই। এরপরে দেখো স্বরসন্ধি। অ আ যাই থাকুক না কেন, এটা আতে রূপান্তর হবে। অর্থাৎ এখানে 4টা রুল আমরা একটা কথা দিয়ে সীমাবদ্ধ করছি। ওই যে দেখো, ডান দিকে তাকাও, তুমি ডানে বামে অ আ যাই দেখো না কেন, শেষ পর্যন্ত সেটা আতে রূপান্তর হবে। মনোযোগ দিয়ে দেখো। এখন এত কিছু যদি তুমি না বুঝো, তুমি সহজ করে বুঝো। আসো, এই কারাগার কথাটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করি ডান পাশ থেকে। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কারা, আর তারপরে পাবো হচ্ছে আগার। আচ্ছা, মহাশয়, তাহলে এখানে পাবো হচ্ছে মহা, তারপরে পাবো হচ্ছে আশয়। এরপরে সদানন্দ, পাবো হচ্ছে সদা, আর তারপরে পাবো হচ্ছে আনন্দ। এরপরে কি হিমাচল, এটা তোমাদের জন্য রাখছি, আমি একটু পরে এসে করাবো। আমি করাবো হচ্ছে হিমালয়। ধরো হচ্ছে এই হলো হিম, তারপরে হলো ধরো আলয়, এর নাম হিমালয়। তারপরে ধরো হচ্ছে দেব, তারপরে হচ্ছে আলয় সমান সমান হচ্ছে দেবালয়। এরপরে রত্নাকর, ধরো হচ্ছে রত্ন, তারপরে হলো গিয়া আকর, আকর মানে হচ্ছে খনি। এখন আমি যে হুড়মুড় করে এতগুলা সন্ধি করে ফেলেছি, কেমনি করলাম মনে রাখবা। সন্ধি করার জন্য শব্দের অর্থ জানলে ভালো।
তুমি যদি সন্ধি করার সময় কি শব্দের অর্থ করতেছো সেটা যদি বুঝতে পারো, তোমার সন্ধি ভালো হবে। আমি উদাহরণ দিচ্ছি। সদানন্দ বললে তুমি এটাই বুঝবা যিনি সবসময় আনন্দে থাকেন। তাহলে সদা যিনি আনন্দে থাকেন তাহলে বলা হয় সদানন্দ, এটা সমাসের শব্দ। সদা আনন্দে থাকেন যিনি, সদানন্দ। তাহলে সদা আর আনন্দকে সন্ধি করে ছোট্ট করে বানাইছি সদানন্দ। ঠিক প্রাণের অধিক প্রিয়, আমি বললাম আমাদের কাছে আমাদের প্রিয় নবী প্রাণাধিক প্রিয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণাধিক প্রিয়। প্রাণাধিক প্রিয় মানে প্রাণের অধিক প্রিয়, আমার জীবনের থেকে আমার কাছে বেশি আপন। তাহলে প্রাণের অধিক মানে হচ্ছে প্রাণাধিক, এই তো কথাটা। তাহলে প্রাণ আর অধিক এই দুটোকে সন্ধি করলে হয়েছে প্রাণাধিক। এখন প্রাণ যখন বলছো আর অধিক যখন বলছো, প্রাণাধিক শব্দটা তৈরি হয়েছে। ঠিক একইভাবে এই হস্তান্তর হিতাহিত সেম, হস্তযোগ অন্তর হস্তান্তর, হিত আর অহিত সমান সমান হিতাহিত। তোমাকে পৃথিবীর কোনো টিচার সন্ধি শিখাইতে পারবে না যদি তুমি রুল নিয়ে ব্যস্ত হও, পারবে না। তুমি যদি শব্দের অর্থ বুঝো তাহলে তুমি সন্ধি পাবা। যেমন আমি বললাম যে ও যখন রেগে যায় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, ও যখন রেগে যায় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। তাহলে হিতাহিত জ্ঞান থাকে না অর্থাৎ ভালো খারাপ এসব তার মনে থাকে না, যা খুশি তাই করে। তাহলে ভালোও বুঝে না খারাপও বুঝে না। এর মানে হলো হিতাহিতের সন্ধিটা হলো, একটা হলো হিত আর একটা হলো অহিত। এখন হিত শব্দের অর্থ হলো কল্যাণ বা ভালো, অহিত শব্দের অর্থ হলো খারাপ। এখন তুমি যদি হিত আর অহিত এই দুইটা কথার অর্থ না বুঝো, তোমাকে দিয়ে সন্ধি হবে না, এক কথায় শেষ। অহেতু হুদায় পাম্পটি মেরা লাভ নেই, হুদায় পাম্পটি মেরা লাভ নাই। বাংলার টিচার তোমার সুপ বানায় খাওয়াইলো লাভ হবে না। তুমি হিত আর অহিত বুঝা লাগবে, তাহলে সন্ধি পারবা। এখন দেখো এখানে স্বরসন্ধির সিস্টেম অ্যাপ্লাই হয়েছে না হয় নাই। হিত তো, তোর সাথে আছে হচ্ছে অ, অহিতের মধ্যে আছে হচ্ছে অ, তো দুইটা অ থাকলে দুপাশে যদি অধ্বনি থাকে তখন আতে রূপান্তর হয়। দেখো নর আর অধম, নর, নরর সাথে অ আছে, অধমের মধ্যে অ আছে, দুটো মিলে হচ্ছে নরাধম, মানে আতে রূপান্তর হয়েছে। ঠিক হিম আর আলয়, হিমালয় হয়েছে। আশা আর অতীত, আশাতীত হয়েছে। বিদ্যা আর আলয়, বিদ্যালয় হয়েছে। এই প্রত্যেকটা শব্দ মূলত সমাস দ্বারা তৈরি। নরের মধ্যে অধম, নরাধম। এরপরে হচ্ছে হিমের আলয়, হিমালয়। আশার অতীত, আশাতীত। বিদ্যার জন্য আলয়, বিদ্যালয়। পরে এগুলাকে সন্ধি দ্বারা সহজ করা হয়েছে, স্মুথ করা হয়েছে। এটুকু বুঝছো কিনা? এখন বারবার প্রশ্ন কর, ভাই সমাজ বুঝি না, সমাজ বুঝি না। তো আমার কি ঠেকা তুই সমাজ না বুঝলে? তোর না বহু আগে কইছি তুই সমাজের, আমার একটা ভিডিও আছে, জাস্ট এটা হলো তোর সর্বোচ্চ 100 মিনিট। একটু ইউ টি টি ও আর ও এন উত্তরণ, তারপরে সমাস। তুমি সমাস 9-10 এ পড়ছো 2 বছর, ইন্টারে পড়ছো 2 বছর, 4 বছর পড়ার পরে বলতেছো সমাস বুঝি না। তো না বুঝলে আমার যখন লেকচারে যেদিন আসবে সেদিন তো আমি সমাস নিয়ে 2 ঘন্টা আলোচনা করব, কথা দিছি, অথবা 3 ঘন্টা। তার আগে সমাসের বেসিক দেখার জন্য তো আমি তোমারে এটা সাজেস্ট করেই দিছিলাম। তো তুমি কাজ করবা না, আমার 2.5 ঘন্টায় পাইলে আমার এসে চেপে ধরবা, আমি 2.5 ঘন্টায় তোমারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বানাই দিব? এটা সম্ভব নাকি? পরীক্ষা টিকলে তুমি টিকছো, না টিকলে তো তুমি টিকো নাই। বাস্তবতা কেন বুঝো না? এর মানে হলো তুমি যখন শব্দের অর্থ জানবা তুমি সন্ধি করতে পারবা। ঠিক ধরো কথামৃত, কথামৃতের মধ্যে কোন 2টা শব্দ আছে দেখি তো, একটু বলো তো। সন্ধি করতে হবে না, কোন 2টা শব্দ মিলে কথামৃত হয়েছে বলো দেখি, কে পারো? শরাফ সবার আগে বলেছে, ভেরি গুড। না পুষ্পিতা, একটু ভুল করছো তুমি। বাকিরা যারা লিখছো ম্যাক্সিমাম ঠিক লিখছো। একটা হলো কথা আর একটা হলো অমৃত। মানে কারো মুখের কথা যদি খুব দারুণ হয়, জোস হয়, গর্জিয়াস হয়, আমরা বলি আহা, তার কথা অমৃত, শুনে আমি অবাক হয়ে গেছি, তার কথা যেন অমৃত। কোনো কোনো মানুষের কথা তোমার দীর্ঘদিন শুনতে, দীর্ঘ সময় ধরে শুনতে ইচ্ছা করবে। খুব চমৎকার বক্তা কিছু মানুষ আছে, যেমন হানিফ সংকেত, আব্দুল্লাহ আবু সাইদ স্যার, ওনারা যখন কথা বলেন আমরা মুগ্ধ হয়ে শুনি, কি সুন্দর করে কথা বলেন। এনাদের কথা যেন এক একটা কথা শিল্প। তাহলে কথামৃত। আচ্ছা, তাহলে এরপরে বলো মহার্ঘ। এই মহার্ঘর মধ্যে কি আছে এবার বলো দেখি, কোন কোন 2টা শব্দ এখানে আছে মহার্ঘর মধ্যে? মহার্ঘ, আবিদা, ভেরি গুড। একটা মহা আর একটা অর্ঘ, কে না জানে, কে না জানে। অর্ঘের মধ্যে জফলা হবে না আর কি, শুধু মহা আর অর্ঘ, মহার্ঘ। আচ্ছা, এরপর রত্নাকর তো আমি ভাঙাই দিছি, আর কোনো কিছু নাই। এখন তোমাদেরকে আমি প্রশ্ন করব,
এখন হিমাচলের সন্ধি দেখাবা, দেখি কারটা আসে সবার আগে। হিমাচল সন্ধি করো সবার আগে, দেখি কে পারে। হিমাচল, গুড। ম্যাক্সিমাম এটা ভুল। আমি এই জন্য বলছিলাম শব্দের অর্থ তোমার জানতে হবে। শব্দের অর্থ না জানলে সন্ধি তোমার কাছে ধরা দিবে না, তুমি জীবন দিয়ে দিবা, সন্ধি তুমি পাবা না। প্রায় 80% লিখছো হিমযোগ আচল, 80%। এই যে হিমাচল 80% লিখছো, এই হলো হিম আর হলো আচল, এটা লিখছো 80%, এটা ভুল। যারা আচল লিখছো তুমি আমারে বুঝাও এই হিমের সাথে আচলের কি সম্পর্ক, আচল শব্দের অর্থ কি বলো। এই হিমাচল শব্দের মধ্যে আচল কিভাবে প্রাসঙ্গিক। এখানে যেরকম রত্নর সাথে আকর, মানে রত্নের খনি, আকর মানে খনি, বুঝো। দেবের আলয়, দেবতা যেখানে থাকেন সেটারে বলা হয় দেবালয়, ভালো মতো বুঝবা। রত্নের আকর মানে রত্নাকর, হিমের আলয় মানে হিমের বাড়ি, বরফের বাড়ি, সদা যিনি আনন্দ থাকেন, যিনি মহা তিনি আশয়, মহাশয়, বুঝলাম। তাহলে কারার আগর, আগার, কারাগার, আগার মানে বন্দিশালা। তো এখন তুমি আমারে বুঝাইতে হবে এখানে এই হিমাচলের মধ্যে এই আচলের রিলেশন কি, এটা কিভাবে প্রাসঙ্গিক বলো দেখি। শেষ লাগছে এবার কেচাল, এখন পোল্টে নিছে সব। এখন আচল এখানে অচল লিখে, তো অচলের সম্পর্ক কি বলো, অচল কিভাবে প্রাসঙ্গিক। এবার যারা বলতেছো যে ভাই আচল না এটা অচল হবে, তারা বলো অচল কিভাবে প্রাসঙ্গিক। কোন সম্পর্ক নাই। এখন আবার বলতেছে হিমাযুগ চল, না ভাইয়া, অর্থ বুঝলেই হবে। এই আচলটা কোনোভাবে প্রাসঙ্গিক না। বাংলা ভাষায় একটা আচল আছে, শাড়ির আচল, ওটাতে তুমি যদি চন্দ্রবিন্দু দাও তাহলে ঠিক আছে, শাড়ির আচল হইল। আর এই আচলের কোনো অর্থই হয় না। এর মানে দাঁড়াইলো এই যে হিমাচল কথাটা, এটা পারফেক্ট সন্ধি হবে হলো, এই হলো হিম আর তারপরে হলো অচল। এই অচল শব্দের অর্থ হলো পাহাড়। এই পাহাড় শব্দের যে সমার্থক শব্দগুলো আছে, অচল, পাহাড়, তারপরে হচ্ছে তোমার গিরি, তারপরে শৈল, তারপরে নগ, তারপরে হলো তোমার হচ্ছে ভূধর, তারপরে হলো অদ্রি। এই শব্দগুলো সবগুলোই পাহাড় শব্দের সমার্থক শব্দ। এই হলো হিমাচলের সন্ধি। এখন তুমি যখন হিমাচলের সন্ধিটা করছো, করার সময় এখানে ম, তার সাথে অধ্বনি, আচলের অধ্বনি, দুটো মিলে হচ্ছে আ। এই যে দুটো মিলে হিমাচল, এখানে আ হয়েছে। তাহলে হিমাচল শব্দের অর্থ হচ্ছে বরফের পাহাড়। হিমাচল শব্দের অর্থ কি হচ্ছে বলো, বরফের পাহাড় বা হিমের পাহাড়। বুঝছো কি বুঝো নাই বলো এবার, কনসেপ্ট কি এবার ক্লিয়ার হয়েছে কিনা। কেন হিমাচল শব্দটা হইলো, কিভাবে হইলো, কোন কনটেক্সটে হইলো, অর্থগত জটিলতার সমাধান হয়েছে নাকি, জানাই দাও। ক্লিয়ার। তাহলে এতক্ষণ যে ওয়াজ করলাম, কি কারণে তোদেরকে ইচ্ছা মতো বকলাম, বুঝছস। তোরা তো না বকলে লাইনে আসিস না, না বকলে তো তোরা লাইনে আসিস না, তোদের একটা হলো প্রবলেম। তোদেরকে তো এরকম করে মনে কর লাঠি দিয়ে তারাই নিয়ে যাওয়া লাগে। সন্ধিও তো সোজা, 6 থেকে পড়ছো, তো কি ঘোড়ার ডিমটা শিখছো। এখানে আসা তুমি এই স্বরসন্ধির সবচেয়ে সহজ রুল এটা, সব থেকে সহজ শব্দ এটা। মানে সন্ধিতে আমরা আজকে যা পড়বো সারা ক্লাস জুড়ে, সব থেকে বেসিক প্রাইমারি লেভেলের পড়া হচ্ছে এই জায়গায়। তুমি এখানে কি একটা গোলমাল পাকাইছো, তাহলে তোমার এ নিয়ে জার্নি করা খুব কঠিন হবে। এজন্য বলছি আমার কাছে থাকো, এখানে পাকনামি করতে আইসো না। আমি যেখানে থাকি তুমি এখানে থাকবে, এতে তোমার লাভ হবে। আসো এখন সন্ধি যখন হয়, আরেকটা জিনিস তোমার একটু দেখাইনি কিভাবে সন্ধির নিয়মগুলো আগাচ্ছে। দেখো, এই হলো স্বরবর্ণগুলো, অ, আ, রস্বই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ, তারপরে হচ্ছে রি, এ, ওই, ও, ও, এই না। তো তুমি সন্ধিতে দেখছো যে এটা নিয়ে হচ্ছে একটা জোড়া, এটা নিয়ে একটা জোড়া, এটা নিয়ে একটা জোড়া, তারপর এটা আছে, এটা আবার ক্যাচাল করে আসছে আর কি, সিস্টেমে আসে নাই। তারপর এটা নিয়ে আর একটা জোড়া, পরে একটা রুল হবে। তারপর যখন শেষ হয়ে যাবে এদের কাজ, তখন দেখবা ও আর পরে রস্বই আসতেছে,
অ আর পরে দীর্ঘই আসতেছে, ও আর পরে উ আসতেছে, বাকিরা সবাই আসবে। অর্থাৎ এটা সিরিয়াল মেনটেন করে করে যায়। এর মানে যে দেখো, প্রথমে অ আ যাই আসুক না কেন আলটিমেটলি আ স্বরসন্ধিতে আসছে। তারপরে রুলটাই হচ্ছে দেখো, রস্বই দীর্ঘই যাই আসুক না কেন লাস্টে দীর্ঘই হবে। বুঝছো কিনা কথাটা? অর্থাৎ এই যে সিকোয়েন্স এটা মেনটেন করে করে যাচ্ছে। এর মানে বাম পাশে অ ধ্বনি থাকুক অথবা আ ধ্বনি থাকুক, এরপর এই পাশে আবার ও ধ্বনি থাকুক অথবা আ ধ্বনি থাকুক, সব মিলে আতে রূপান্তর হবে। এরপর এই পাশে ছোট ই অথবা বড় ই, প্লাস এই পাশে আবার ছোট ই অথবা বড় ই, সমান সময়টা বড় ইতে রূপান্তর হবে। ঠিক একইভাবে ছোট উ অথবা বড় উ, এ পাশেও ছোট উ অথবা বড় উ, আলটিমেটলি সেটা বড় উতে রূপান্তর হবে। এই হলো সিস্টেম। এবার সিরিয়ালে আস্তে 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 যাবে। তোমার এই রুল মুখস্থ করার দরকার নাই, কার পরে কে আসতেছে বোঝার দরকার নাই। তোমার সন্ধি করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এই, আমি আবার বলে দিচ্ছি, তোমাকে জানতে হবে শব্দের অর্থ। অর্থ বুঝে তুমি জাস্ট, আমি এটা আমার বিসিএস এর ছাত্রদের সাথে অ্যাপ্লাই করেছি। প্রায় প্রতি বিসিএস এ 41 থেকে 46 পর্যন্ত, 47 পর্যন্ত ক্লাস নিচ্ছি। প্রায় 6টা বিসিএস এর পিলি, 41, 42, 43, 44, 45, 46, 47, 6টা 7টা বিসিএস এর পিলিতে আমি একই মেসেজ দিয়ে ওদেরকে টেস্ট করি। আগের লেকচারে বলে দেই, পরের লেকচারে আবার তাদের কাছ থেকে শুনি। সবাই বলছে জি ভাই আপনি ঠিক বলছেন। সেটা কি? সেটা হচ্ছে তোমাদেরকে বলে দিলাম। নেক্সট ক্লাসে যদি আসি তাইলে আমি এটা তোমাদের থেকে ফিডব্যাক নিব। সেটা হচ্ছে এই, তুমি মনির চৌধুরীর বইটা নিবা, মনির চৌধুরীর বোর্ড ব্যাকরণ, যেটা 9, 10 এর আর কি, হ্যাঁ, যেটা তুমি পরে আসছো, প্লাস একটা বাংলা অভিধান নিয়ে তুমি সন্ধি পড়বা। বাংলা অভিধান যদি না থাকে, বাংলা অভিধানের অ্যাপস নামাই নিবা। যখন তুমি সন্ধিটা পড়তে যাবা, যে শব্দটার সন্ধিটা হচ্ছে, ওই শব্দটার, ধরো এই শব্দটা তুমি সন্ধি পড়তেছো, তখন এই শব্দটা রত্নাকর, রত্ন আর আকর লিখছে, তো তাইলে তুমি মনে করো এটা ভেঙে রত্ন আর আকর লিখলে, তাহলে আকরের অর্থ কি? এখানে যে কারাগার কাসর ভাই লিখলো, আগারের কি অর্থ? এখানে যে এখানে আলোয় লিখছে, আলোয় মানে কি বোঝায়? এখানে যে হচ্ছে তোমার ধরো হিমাচলের মধ্যে ভাই অচল লিখলো, এটা দিয়ে কি মিন করে? এই যে মহার্ঘর মধ্যে অর্ঘ দিল, এটা দিয়ে কি মিন করে? এই কৌতূহল দিয়ে দিয়ে তুমি তোমার সন্ধির চ্যাপ্টারটা পড়বা। হয়তো তোমার এই 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে পড়া চ্যাপ্টার শেষ করতে, কিন্তু যেদিন তুমি শেষ করবা তুমি সন্ধির বস। সন্ধি একটা 5-6 ঘন্টা 7 ঘন্টা টাইম দিলে একটা চ্যাপ্টারের বস। এটা জেঙ্গেল থেকে কোশ্চেন করে তুমি ধরে ফেলতে পারবা। তোমার আইডিয়া তোমার আওতার বাইরে প্রশ্ন যাবে না। বিশ্বাস না হলে অ্যাপ্লাই করে দেখো। বললামই তো, নেক্সট উইকে যদি আসি তোমার থেকে ফিডব্যাক নিব আমি, কথা কাজে লাগছে কিনা। আমি মনির চৌধুরীর বই থেকে তোমাদের পড়াচ্ছি। কোনো রুল পড়ার দরকার নাই, কোনো রুল পড়ার দরকার নাই, কোনো রুল পড়ার দরকার নাই। তুমি শব্দ ধরবা, ব্যাখ্যা বুঝবা, তারপরে দেখবা সন্ধি যে হয়েছে, রুল অ্যাপ্লাই হয়েছে কিনা, এখানে মানলো কিনা। আগে শব্দ নিবা, অর্থ বুঝবা, তুমি করবা ভুল হবে, ডিকশনারির সাহায্য নিয়ে অর্থটা বুঝবা, তারপরে ঠিক জায়গায় ফেলার চেষ্টা করবা, তারপর রুলের সাহায্য নিবা, এইভাবে আগাবা। অর্থাৎ শব্দ থেকে রুলে যাবা, রুল থেকে শব্দে আসার দরকার নেই। উল্টা করবা। আমরা নর্মালি কি লিখছি এখানে বলো, রুল থেকে শব্দ আসে, তুমি যাবে উল্টা, তুমি বলবা ও আচ্ছা এখানে তো রবীন্দ্র, তাহলে রবীন্দ্রের মধ্যে একটা হচ্ছে রবি আর একটা ইন্দ্র। ইন্দ্র মানে সেরা, রবি মানে হচ্ছে গিয়ে সূর্য। তাহলে এখানে রবিতে রস্বইকার, ইন্দ্রতে রস্বইকার, তাহলে দুটা রস্বই মিলে দীর্ঘই হবে, আমি তো জানি এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটু দেখি, গিরীন্দ্র, তাহলে গিরি, এটা এইরকম গিরি মানে এখন আধুনিক ব্যাকরণে যদিও রস্বইকার দিয়ে লিখতে বলতেছে, এই গিরি আর হলো ইন্দ্র, তাহলে গিরীন্দ্র। আচ্ছা বুঝছি। তাহলে প্রতীক্ষা, ও আচ্ছা, তাহলে এটা হলো গিয়ে প্রতি আর হলো গিয়ে একটা ইক্ষা, প্রতীক্ষা, ও আচ্ছা বুঝলাম। তাহলে আর কি আছে, মহেন্দ্র, দিল্লীশ্বর। আচ্ছা তাহলে একটা দিল্লি একটা ঈশ্বর, একটা শ্রী, একটা শ্রী, একটা ইস শ্রীশ, একটা পৃথ্বী, একটা ইস পৃথিস। এইভাবে তোমাকে এটা নিয়ে আলোচনা করা লাগবে, এটা নিয়ে কাজ করা লাগবে, করলে তুমি এগুলা নিয়ে কাজ করতে পারবা। তাহলে দেখো সেম এখানে অতি আর অতীত, অর্থাৎ এখানে রস্বই এখানে রস্বই, তো দীর্ঘই তো হবে, দীর্ঘই তো হইছে, অতীতে দীর্ঘই। এটা যদি আমার এখানে দাঁড়ায় তোরে পড়ানো লাগে যে রস্বই মিলে দীর্ঘই হইছে, অথবা রস্য দীর্ঘই মিলে দীর্ঘই হইছে, তাইলে ভাই রে তোর জীবনও ব্যর্থ, আমার জীবন তো আগেই ব্যর্থ।
বুঝিস নে? তুই কোমায় আর আমি ক্লিনিক্যাল ডেড, এই হচ্ছে ব্যাপার, বোঝা লাগবে। গিরি মানে পাহাড়। সোনা বলছে আপনার মতো টিচার স্কুলে পাইলে এতটা গ্যাপ থাকতো না। এটা চিন্তা করার লাভ নাই। ইস মানে কি? ইসের দীর্ঘ ইকার দিয়ে হবে। এই যে ইসটা, এটা দীর্ঘ ইকারের ইস্টে পাগলা। ইস মানে সেরা, ঈশ্বরের সংক্ষিপ্ত রূপ হিসেবে আসছে। গিরিশ মানে, গিরিশ শব্দের মূল অর্থ হিন্দুদের ধর্ম অনুযায়ী শিবের আরেক নাম হচ্ছে গিরিশ। গিরিতে থাকেন যে ঈশ্বর বা ভগবান, সেই অর্থে। আর পাহাড়ের মধ্যে মাউন্ট এভারেস্টকে তুমি গিরিশ বলতে পারবা, অর্থাৎ পাহাড়ের মধ্যে সে হচ্ছে শ্রেষ্ঠতম, উঁচু। বুঝছো? বানানো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সন্ধি বানানোরও একটা টপিক। বুঝছো এবার কথা? একজন উৎসব দাসের একটা প্রশ্ন, লাইভ ক্লাসে কতজন জয়েন করে? তো এটাতে তোর কি? তোরা কয়েক হাজার স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি আছিস, বুঝতে পারছি? হাজার হাজার মানুষ আমাদের সাথে থাকিস। আমাদের 81টা ব্রাঞ্চে ক্লাস হয়, বুঝতে পারছি? আমরা শুরুর দিকে তো গ্রুপে ছবি টবি দিতাম, কি বলে ক্লাসরুম ভর্তি, তোমরা ক্লাস করতে আসছো তো। আমি একদিন একটা ছবি দিছিলাম প্রথমবার, এরপর আর দিই নাই। অনেক টিচাররা দিয়েছে। হাজার হাজার মানুষ তোমরা, বুঝো না? তোমরা সবাই যে লাইভে আসো এমন না, কেউ কেউ পরে রেকর্ডেড দেখে। প্রশ্ন হচ্ছে এই তথ্য দিয়ে তোমার দরকারটা কি? তুমি তথ্য অধিকার আইনে একটা অ্যাপ্লিকেশন করো, বুঝছো? 31,3131 টাকা 31 পয়সা দিয়ে, তারপরে চিন্তা করব, এটা আবেদন ফি। এখন আসো, পরের অংশে যাব। এখন বলো, তোমরা দেখে দেখে বলো এটা তুমি বুঝছো কিনা। আমি কিছু বলবো না, আমি শুধু কমেন্ট দেখবো। এই পাশে একটু পিসিতে আমি কমেন্ট দেখি। তোমাদের জন্য ভাইয়ের 2 মিনিটের নীরবতা। তোমরা বলো যে ভাইয়া বুঝছি, অথবা বুঝি নাই। বুঝলো বুঝবো, বলো বুঝছি, না বুঝলে বুঝি নাই। আমি নীরবতায় গেলাম, তোমাদের কমেন্ট গুলো দেখতেছি। তুমি তাকায় দেখো, অসুবিধা নাই। 1-1.5 মিনিট পরে রেসপন্স করো, নো প্রবলেম। আমি কিন্তু কমেন্ট দেখতেছি, এবং প্রত্যেকের প্রত্যেকটা কমেন্ট। ওকে, ওকে। বেশ কিছু প্রশ্ন আসছে। একজন বলছে লঘুর্মি মানে কি? লঘু আর উর্মি বুঝলেই বুঝতে পারবা লঘুর্মি মানে কি। লঘু মানে কম, উর্মি মানে ঢেউ। লঘুর্মি শব্দের অর্থ হচ্ছে হালকা ঢেউ, উর্মি শব্দের অর্থ ঢেউ। এরপরে বলছো মরুদ্যান মানে কি? মরুদ্যান মানে মরুভূমির উদ্যান, মরুভূমির উদ্যান। উদ্যান শব্দের অর্থ হচ্ছে বাগান, বুঝছো? এখন উদ্যান মানে যে বাগান, এটা তো তোমার বোঝা লাগবে। এটা বুঝলে আর কোনো অসুবিধা নাই। আমার কথা কি বুঝাতে পারছি? উদ্যান মানে যে বাগান, এটা বুঝলে আর কোনো সমস্যা নাই। মরুদ্যান মানে হচ্ছে মরুভূমির বাগান। মনে করো তুমি আরবে গেছো, মরুভূমিতে একটা বাগান দেখছো, দেখে বললা ওয়াও, এখানে মরুভূমির মধ্যে এত সুন্দর একটা বাগান, তাইলে বোঝা গেল তুমি বুঝতে পারছো মরুভূমির মধ্যে বাগান। বুঝতে পারলাম? এরপরে এখন প্রশ্ন করছে বধুক্তি মানে কি? বেটা, বধু চিনো না তো উক্তি চিনবা কেমনে? ঠিক আছে, তোর কপালে নাই, কিচ্ছু নাই। তাহলে বুঝছি কাহিনী। ওকে, এর মানে হলো তোমাকে বোঝা লাগবে ঘটনা কি করতেছে। আরেকজন প্রশ্ন করছে ভাইয়া শেষের লাইনটা বুঝি নাই, এটা উকার পূর্ব বর্ণে যুক্ত হয়। আচ্ছা, আমি একটা শব্দ নিয়ে গেলাম, ধরো মরুদ্যান নিলাম, এটাই নিলাম। হ্যাঁ, আমি লিখলাম হচ্ছে মরু, এটা কিন্তু রস্যুকার। এরপরে উদ্যান, এটাও কিন্তু রস্যুকার। এখন তুমি যখন মরুদ্যান লিখতেছো, খেয়াল করো এ র দিছো, দেখো মরু আর উদ্যান, পূর্ব বর্ণ হচ্ছে এইটা, এই রটা। এর মানে এই হলো দীর্ঘ উ, তারপর এই হলো মরুদ্যান। আচ্ছা, ধরে নিলাম হচ্ছে কটুক্তি, তাহলে এই হচ্ছে কটু, আর তারপরে হচ্ছে উক্তি। এখন কটুক্তি করার সময় দীর্ঘকার হয়েছে, দীর্ঘকারটা কি ওই পাশে আছে না এই পাশে আছে? এই পাশে, টন নিচে বসে গেছে। দেখো পূর্ব বর্ণে উকারটা দীর্ঘকারটা যুক্ত হয়েছে, এই তো কথা। বুঝছি? এখন দেখো এটা বুঝো কিনা, এখন বুঝো কিনা বলো। না বুঝলে ভাইয়া বোঝাই দিচ্ছি। সোজা কথা, তোমার কথা হবে এরকম, ডানে বামে অ আ যাই থাকুক, সরি বামে অ আ যাই থাকুক, ডানে ই ই যাই থাকুক, শেষে এটা এ তে রূপান্তর হবে। বুঝছো? অ এবং আর সাথে রস্বই দীর্ঘই যেমনি আসুক, এটা এ তে রূপান্তর হবে। এখন এখানে পড়বা, তাহলে শুভ এখানে হলো অ, আর এখানে হলো ই, শুভেচ্ছা এখানে এ হয়েছে।
যথা এখানে হইলো আ, ইষ্ট হইলো ই, এই যে আ আর ওই পাশে ই, এটা এতে রূপান্তর হয়েছে। ঠিক পরম যোগ ইস পরমেশ, মহাযোগ ইস মহেশ। এর নিচের গুলা পারবা কিনা পরীক্ষা, এটা সহজ। নর যোগ ইন্দ্র, এ হলো নর আর হলো ইন্দ্র। রমেশ, এ হলো রম আর হলো ইস রমেশ। নরেশ, এ হলো নর আর হলো ইস নরেশ। স্বেচ্ছা, এ হলো স আর হলো ইচ্ছা সমান সমান স্বেচ্ছা। শ্রবণ ইন্দ্রিয়, এই হলো শ্রবণ তারপরে হলো ইন্দ্রিয়, এর নাম হলো শ্রবণ ইন্দ্রিয়। এরপরে পূর্ণেন্দু, এবার এটা তোমরা করে দেখাবা, এটা তোমাদের জন্য। করো, পূর্ণেন্দুটা তোমরা করো। এই শব্দের অর্থ সেরা, বড়, মহত্তর। গুড। এই যে পূর্ণেন্দু কাঁপাই দিচ্ছে। পূর্ণেন্দু মানে হচ্ছে পূর্ণ চাঁদ। পূর্ণেন্দু শব্দের অর্থ পূর্ণ চাঁদ বেটা। পূর্ণেন্দু মানে হচ্ছে পূর্ণিমার চাঁদ। তাইলে একটা হলো পূর্ণ আর একটা হলো ইন্দু, এই হয়ে গেল পূর্ণেন্দু। এই যে যেটা হচ্ছে ইন্দু, ওটাই হলো চাঁদ, ওটারই আমরা বলি মনে কর চান, এটারই বলি আমরা হচ্ছে সোম, এটারই আমরা বলি হচ্ছে শশী, এটাকে আমরা বলি হচ্ছে নিশাকর, এটাকে আমরা বলি হচ্ছে শশাঙ্ক, এটাকে আমরা বলছি হচ্ছে হিমাংশু, এটাকে আমরা বলি সুধাংশু, এটাকে আমরা বলি নিশাপতি, নিশানাথ, এটাকে আমরা বলি হচ্ছে বিধু। এগুলো সব চাঁদের সমার্থক শব্দ। ইন্দু মানেও চাঁদ, এই পুরার সব মিলে সবই চাঁদ। বুঝছো কথাটা? এর মানে কি দ্বারা জানতে হবে তোমার? পূর্ণেন্দু। যেমন মনে করো, যেদিন অন্তরিক্ষে পূর্ণেন্দু বিরাজমান থাকবে, সেদিন জলের মধ্যে তাহার ছায়া পড়িলে সেই ছায়া দেখিয়া দেখিয়া আমি তোমারে লইয়া জীবন কাটাইয়া দেব। এই কথা তুমি যারে কইছো, হে যদি না বুঝে তো লাভ নেই, তারে সহজ করে বুঝাই দিব। যেদিন আকাশে চাঁদ উঠবো, তারপরে চাঁদের আলো পানির মধ্যে পড়বো, সেই পানি নড়বো, হেইডে আমি তোমার লইয়া দেখতে দেখতে জীবন কাটাই দিয়াম। ওই কথাটা, এই কথাটা বুঝতে পারছো? যে কদিন আগে গেল না আশ্বিনের পূর্ণিমা তিথি, কোজাগর গেল, আশ্বিন মাসের যে পূর্ণিমা, কদিন আগের যে পূর্ণিমা গেল, ওই যে হিন্দুদের লক্ষ্মী পূর্ণিমা যেটা ছিল, বৌদ্ধরা যেখানে প্রবারণা পূর্ণিমা বা এরকম নামে একটা উৎসব করে, গত আমার যদি ভুল না হয় গত বুধবার এটা ছিল, বুঝছো, বুদ্ধ পূর্ণিমা নামে। এটা হলো বছরের মধ্যে সব থেকে উজ্জ্বলতম পূর্ণিমা। শরতের আকাশ পরিষ্কার থাকে, তখন পূর্ণেন্দু বা পূর্ণিমার চাঁদ খুব আলো দেয়। বুঝছো কথা? এই তো কথা, ব্যাস। ওকে, আচ্ছা। এরপরে আসো, এখান থেকে যদি যাই, অকার কিংবা আকারের পরে উকার কিংবা উকার থাকলে উভয় মিলে ওকার হয়, এত বোঝার দরকার কি? তোর এখানে পড়তে কইছে কে? তুই এমনি পড়বি, তুই বলবি এই পাশে অ আ যাই থাকুক, উর মধ্যে এখানে যাই থাকুক, উভয়ে মিলে ওতে আসবে, ব্যাস। এখন এটা তো ভাঙ্গা দেওয়াই আছে, তোমার কাজে এবার এখানে করা। তুমি করো, প্রশ্ন যোগ উত্তর, পর যোগ উপকার পরোপকার, নীল যোগ উৎপল নীলোৎপল, চল যোগ উর্মি চল উর্মি, যে উর্মি বা ঢেউ চলছে। ঠিক মহাযোগ উৎসব, নবযোগ উড়া, ফল যোগ উদয়, যথাযোগ উপযুক্ত, হিতযোগ উপদেশ হিতোপদেশ। নাও এটা করে দেখাও, দেখি কে পারো। এখানে রুল দেখবা, কি দেখবা? এই যে দেখো, ও আ যাই থাকুক, দুইটা উর যেটাই থাকুক ওতে রূপান্তরিত হবে। এটা সবার আগে কে পারবা বলো? যথাযোগ উপযুক্ত, এই যে লাইনে যাচ্ছে, এখন মাথায় ঢুকতেছে, গেছে, যাচ্ছে মাথায়। গুড। যথাযোগ উপযুক্ত যথোপযুক্ত, ভেরি গুড। এরপরে আসো, এখানে বলছে অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হয় এবং তা রেফরকে রূপে পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। দরকার কি তো কিছু পড়ার? তুই পর। দেবযোগ ঋষি দেবর্ষি, মহাযোগ ঋষি মহর্ষি, ঠিক অধম যুগ ঋণ অধমর্ণ, উত্তম যুগ ঋণ উত্তমর্ণ, সপ্তযোগ ঋষি সপ্তর্ষি, রাজা যোগ ঋষি রাজর্ষি। এখন ঝামেলা লাগবে হচ্ছে এটা নিয়ে, কারণ এই দুইটা একটু অন্যরকম। ফার্স্ট অফ অল আমরা একটু অর্থ এগুলো জানি। অধমর্ণ মানে হচ্ছে যে ঋণ গ্রহণ করে, উত্তমর্ণ মানে হচ্ছে যে ঋণ দেয়।
এটাকে বুঝছো কিনা বলো, এটা আগে বলো বুঝছো নাকি? স্বরসন্ধি পড়ায় 1 ঘন্টা নাই, পুরা সন্ধি শেষ করতে লাগবে 2 ঘন্টা। এরপরে বাক্য আমি বাসায় গিয়ে পড়ামুনি। হ্যাঁ, যিনি ঋণ দেন তাকে বলা হয় উত্তমবর্ণ, যিনি ঋণ গ্রহণ করেন তাকে বলা হয় অধমবর্ণ। এখন দেখো কি বলছে, বলছে অকার কিংবা আকারের পরে। আচ্ছা, এখন তুমি লেখো অধম, তাহলে এখানে আছে অ, এরপরে এখন লিখো যুগ ঋণ। অকার কিংবা আকারের পর রিকার থাকলে এই যে রিকার আছে, রি রি রি, উভয় মিলে অর হয়। এখন তুমি যখন বলবা অধমর্ণ এবং তা রেফ রূপে পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়, তাহলে তুমি এই যে অধমর, এই যে ম ম ম রেফ রূপে পূর্ববর্ণী বর্ণের সাথে আসবে, এর উপরে চলে আসবে, এই হয়ে গেছে অধমর। এই যে উপরে আসছে, সরি আবার প্রথম থেকে লিখবো, তাহলে সহজে বুঝতে পারবা, কারণ রেফের একটা রুল আছে, রুলটা না দিয়ে আমি লিখতে পারবো না। মনে রাখবা, রেফ যার উপর অবস্থান তার আগে, এটা বুঝছো কিনা আগে বলো। রেফ যার উপরে অবস্থান তার আগে, রেফ যার উপরে অবস্থান তার আগে, এর মানে তুমি যখন বলছো হচ্ছে বর্ষা, বর্ষা মূলত হচ্ছে এই হলো বর, এই হলো সা, তাহলে রেফ যার উপরে অবস্থান তার আগে, এখানে স্বর উপরে রেফ অবস্থান তার আগে, তুমি মনে করে লিখলা আরেকটা বর্ষা আছে এটা, তাহলে এটা হলো এরকম বর, তারপরে হলো সা, তাহলে যার উপরে রেফ তার আগে, তাহলে তুমি যে সপ্তর্ষি লিখছো সি তার আগে রেফ। এখন তুমি যখন লিখতেছো অধমর্ণ, এ হলো অধম যোগ হলো তোমার ঋণ সমান সমান হলো অধমর্ণ, রেফ দিছো যেখানে অবস্থান তার আগে কিনা বলো, যেখানে দিয়ে তুমি রেফটা দিছো অবস্থান তার আগে কিনা, মূর্ধন্যের উপরে বসছে কিন্তু অবস্থান তার আগে। ওকে, এটাই বলছে এখানে, যে বলছে অর হয় এবং তা রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়। পরবর্তী বর্ণের সাথে লেখা হয় মানে হচ্ছে এই অবস্থান তার আগে, মানে হচ্ছে এই মূর্ধন্যর উপরে রেফ কিন্তু অবস্থান মূলত তার আগে। আর আমরা এখানে যেটা শিখছিলাম, এই যে এটা কই গেল, এই যে এটা এখানে যে দীর্ঘটা আছে, এই যে এখানে বলছিলাম যে কটু আর উক্তি, এখানে দীর্ঘটা আগের বর্ণের সাথে যুক্ত হয়েছিল, খেয়াল করে দেখো। আর এখানে যেটা রেফ আসবে সেটা পরবর্তী বর্ণের সাথে যুক্ত হবে বলছে, তো পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয় কিন্তু অবস্থান তার আগে হয়। ঠিক সপ্তযুগ ঋষি সপ্তর্ষি যুক্ত হয়েছে পরবর্তী বর্ণের সাথে কিন্তু অবস্থান তার আগে। পারবা? ক্লিয়ার? এখন সপ্তর্ষি রাজর্ষি, এই সপ্তর্ষির সন্ধি করে দাও। ইফতি, গুড। আবির, বাকিরা ঠিক আছে, ওকে ডান। এরপরে দেখো এবার এটা বুঝো কিনা, আমরা আগেরটাই পড়ছিলাম 2 মিলে অর হয়, এখন পড়বো আর হয়। শুধু রি থাকলে কথাটা এটাই, শুধু যদি রি থাকে, রি, আমরা তার জন্য বলেছি অর, আর যদি ঋত থাকে তখন আমরা তাকে বলেছি হচ্ছে আর। তাইলে এখান থেকে যদি দেখি অকার কিংবা আকারের পর যদি ঋত থাকে তখন উভয়ে মিলে আর হয়, এই যে আর, এবং পূর্ববর্তী বানানে তা এটা যুক্ত হয়। একটু খেয়াল করে দেখো, অযুকৃত সমান সমান আর ধ্বনি, শীত এ হলো অ, তারপরে হচ্ছে ঋত, শীতার্থ মাঝখানে একটা আর ধ্বনি আসছে, তৃষ্ণার্থ মাঝখানে একটা আর ধ্বনি আসছে। ঠিক ভয়যোগৃত, ক্ষুধাযোগৃত, এটা ভয়যোগ আর্ত না, ক্ষুধাযোগ আর্ত না, ক্ষুধাযোগৃত, অথবা ভয়যোগৃত, নট ভয়যোগ আর্ত। এখন দেখো এটা বুঝছো কিনা, এ পাশে অ আ যাই থাকুক, এ পাশে এ ওই যাই থাকুক, বড়টা হবে। বুঝলে? এবার কমেন্টে জানাই দাও। পরেরটা আমি এ পাশ থেকে দেখব। খুবই সিম্পল জিনিস, জনযোগ এক, জনৈক, সদাযোগ এব, সদৈব, মত যোগ ঐক্য, মতৈক্য,
সর্বযোগ এব, সর্বৈব। সর্বৈব মানে পুরোটা জুড়ে। আমরা অনেক সময় বলি না যে ও যেটা বলছে পুরোটাই মিথ্যা, এখানে কোনো সত্য কথাই নাই। তাহলে তার কথা সর্বৈব মিথ্যা। সর্বৈব মিথ্যা মানে হচ্ছে 100 মিথ্যা। এমন হলে তাকে সর্বৈব মিথ্যা বলে। বুঝতে পারছি না পারি নাই? এটাই তো বললাম মেহরুবা, সর্বৈব মানে সমস্তটা মিথ্যা, 100 জুনায়েদ মিয়া, জনৈকের অর্থ কি হবে? কোন একজন মানুষ, আমরা বললাম জনৈক ব্যক্তি বলেছিলেন, মানে কেউ একজন বলেছিলেন। জনযোগ এক, জনৈক, একজন মানুষ বলেছিলেন। ওকে, ক্লিয়ার? ওকে, এরপরে আসো পরের অংশ নিয়ে কথা বলি। এখন এটা বুঝছো কিনা বলো। এখান থেকে এটা খুব সহজ, কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। অর্থাৎ ডানে বামে অ আ যাই থাকুক, ও ও যাই থাকুক, বড়টাতে রূপান্তরিত হবে। দেখো, মহাযোগ ঔষধ মহৌষধ, পরমযোগ ঔষধ পরম ঔষধ, মহাযোগ ঔষধি মহাঔষধি, বনযোগ ঔষধি বনৌষধি। এটা সহজ, কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। এখান থেকে মোটামুটি প্রত্যেকটা আসছে বিভিন্ন সময়। এরপরে আসো, এখানে বলছে রস্যইর সাথে দীর্ঘইর সাথে অ আ যেটা আসে পরবর্তীতে সেটা জফলা হয়, এবং তার সাথে কখনো অ হয় কখনো আ হয়। নানান কথা, এত কিছু বোঝার দরকার নেই, আমি সহজ করে বলি। দেখো, এই প্রত্যহ এটাকে যদি তুমি সন্ধি করো কি হবে? এ হলো প্রতি, তারপরে হলো অহ। লেখার সময় তুমি কি লিখতেছো? তুমি লিখতেছো প্রত্যহ। প্রত্যহ মানে প্রতিদিন। আচ্ছা, এরপরে অত্যাধিক, তুমি বলছো এটা হচ্ছে অতি, তারপরে হচ্ছে অধিক, সমান সমান লেখার সময় লিখছো অত্যধিক। এখন কাজটা আসলে তুমি এখানে কি করছো বলো? যেটা করছো সেটাকে তুমি ব্যাখ্যা করো, এত বোঝা তো দরকার নেই এখানে কি লেখছে। এটাকে সন্ধি করো। তুমি হচ্ছে এখানে প্রতি আর হচ্ছে আবর্তন, এমনি আসো। এবার সন্ধি করার সময় তুমি কি লেখছো? তুমি লেখছো হচ্ছে প্রত্যাবর্তন। এবারে যদ্যপি সন্ধি করো, একটা হচ্ছে যদি আর একটা হচ্ছে ওপি, সমান সমান হলো গিয়া যদ্যপি। যদ্যপি শব্দের অর্থ যদিও। অভ্যুত্থানকে ভাঙলে হয় অভিযোগ উত্থান, অভ্যুত্থান। অত্যাশ্চর্যকে ভাঙলে হয় অতিযোগ আশ্চর্য, অত্যাশ্চর্য। প্রত্যুপকার প্রতিযোগ উপকার, প্রত্যুপকার। তুমি এখানে করছো কি এটা না বুঝবা আগে। তুমি করছো এখানে প্রতি, এখানে রস্যই পাইছিলা, তো বলছে রস্যই, তারপরে বলছে প্লাস অ। আচ্ছা, অ বলছে এটা সমান সমান যতে রূপান্তর হয়, তাই তো কথাটা। এই যে এখানে জফলাতে রূপান্তর হয়েছে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তারপরে কখনো অ হয় কখনো আ হয়। ও আচ্ছা, প্রত্যহ জফলা হওয়ার পর এখানে অ হয়েছে, কিন্তু প্রতিযোগ আশা, প্রত্যাশা, প্রতিযোগ আবর্তন, প্রত্যাবর্তন, এখানে যদি এটা অ হয়েছে এখানে সেটা আ হয়েছে। এই তো কথাটা। আর কি ঘটছে? আর কিছুই ঘটে নাই। বলছে দীর্ঘের সাথে যদি আ আসে, প্রথমে এটা জ হবে, তারপরে সেটা আতে রূপান্তরিত হয়। আর এখানে অ ছিল বলে অতে রূপান্তরিত হয়েছে, এ ছিল বলে জ হবার পরে এ হবে। অর্থাৎ আলটিমেটলি অ বা আ বা এ বা ওই হবে, শুধু মাঝখানে একবার একটু জ হয়ে যাবে, আর কিছু না। কারণ বাকিগুলো আমি বলে দিচ্ছি। গতিযুগ অন্তর, গত্যন্তর, তারপরে প্রতিযুগ উপকার, প্রত্যুপকার, আদিযুগ অন্ত, আদ্যন্ত। নেও, মুখে মুখে রেকর্ডের অবস্থায় থাকবে, লিখে ফেলাইতে পারবা। ডান? মহৈশ্বর্যটা বুঝি নাই। মহাযোগ ঐশ্বর্য, মহৈশ্বর্য। ব্রেক কেন? ব্রেনের উপরে কি চাপ বসে গেছে? ব্রেক চাচ্ছ কেন? ব্রেনের উপরে চাপ বসে গেছে। ভাই, স্বরসন্ধিটাই কঠিন। ব্যঞ্জন সন্ধি পড়তে লাগে 10 থেকে 12 মিনিট। ব্যঞ্জন সন্ধি কিছুই নাই। ব্যঞ্জন সন্ধিতে হয় বর্ণ লোপ পাবে, না হয় ডাবল হবে, একটা জায়গায় আরেকটা আসবে। 3 টাকার কাজই ঘটে, হয় লোপ পায়, না ডাবল হয়, না একটা জায়গায় আরেকটা আসে, ব্যাস। আর এটা পড়তে টাইম লাগে, আর নিপাতনে সিদ্ধ পড়তে টাইম লাগে। আর বাক্য তোরা যদি মনে করিস আমাকে কোঅপারেট করিস, পুরা একদম রূপান্তর সহ সব গণনা ঘটাতে লাগবে 40 মিনিট। এখন আসো, দেখো এখানে কি হয়েছে এটা বুঝো নাকি? এখানে বলছে রস্যকার বা দীর্ঘকারের পর রস্যকার দীর্ঘকার ছাড়া অন্য কোনো স্বরবর্ণ, যেমন অ আর রস্য দীর্ঘ থাকলে রস্য দীর্ঘকারের স্থলে বফলা হয়, এবং পরের স্বরধ্বনি আগের ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। বাবারে বাবা, কত কাহিনী হয়েছে। এত কিছু বোঝার দরকার আছে? তুমি এখানে যা ঘটছে একটু পড়ো তো।
যা ঘটছে সেটা বুঝতেছো নাকি? ভাই ব্রেক দেন, আরে ব্রেক দিব তো। হ্যাঁ, ওই যে তিন গেদা নাটকের মতো না, ওখানে কে যেন আকমা হাসান, সে মেট্রিক পাস করতে পারে না, কিন্তু তার যে গার্লফ্রেন্ড তার ব্যাচমেট ছিল, সে পাস টাস করে তারপরে তার হাই স্কুলের টিচার হয়ে গেছে। তো ওখানে ওই যে সে হচ্ছে রেইনি সিজন রচনা মুখস্থ করে দেখবা, এক যে 2 লাইন পরে পড়া বলছে আজকে আর পড়া হবে না, ব্রেইনের উপর চাপ বসে গেছে। তা আমি অনেক সময় স্টাডি করতে বসলে আমার নিজের পড়ার সময় এই কথাটা মাঝে মধ্যে মনে হইতো যে ব্রেইনের উপরে চাপ বসে গেছে। তো তোমাদের ব্রেনের উপরে চাপ বসে গেছে, আমি ব্রেক দিব। ওকে, খিদার চাপ আছে, আগে খাইটায় বসবা। দেখো বুঝছো কিনা, কি লেখছো তুমি এখানে, আসলে কি করছো? তুমি কিছুই করো নাই, তুমি এখানে সু আর অল্পের সন্ধি করছো। এই প্রথমে সু, তারপরে অল্প। সন্ধি করার সময় তুমি লেখা দিছো স্বল্প, এটুকুই করছো, আর কিচ্ছু করো নাই। তাহলে এখানে দেখো বলছে রস্যকার বা দীর্ঘকারের পর রস্যকার দীর্ঘকার ছাড়া অন্য কোনো স্বরবর্ণ আসলে। আচ্ছা, তাহলে এখানে রস্যু ছিল, তারপরে অন্য স্বরবর্ণ আসছে, মানে অ আসছে, এটা ছাড়া আসছে, এই যে অ আসছে। অন্য কোনো স্বরবর্ণ, ওকার ছাড়া অন্য কোনো স্বরবর্ণ, যেমন এগুলো যদি আসে, ও রস্যকার বা দীর্ঘকারের স্থলে ব ফলা হয়। তাহলে এখানে দেখো দন্ত নিচে ব ফলা ছিল না, ছিল রস্যকার, কিন্তু দন্ত নিচে তুমি ব ফলা দিয়ে দিছো, এই যে ব ফলা হয়। এবং পরের স্বরধ্বনি আগের ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। পরের স্বরধ্বনি কোনটা ছিল? অল্পর অ, এটা আগের ব্যঞ্জনের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ এই যে স্বল্প, স্বল্প অটা দন্তস্বর সাথে চলে আসছে, এই তো কথাটা, আর কি, আর কিছুই না। এই জন্য তুমি কি আগে কখনো রুল পড়বা না, আগে দেখবা এক্সাম্পলে কি ঘটছে, এটা বুঝতে পারলে তুমি রুল অটো বুঝবা। ক্লিয়ার? তন্নি মানে কি? তন্নি মানে হচ্ছে চিপচিপে গড়নের মেয়ে, সুন্দরী মেয়ে, খুব মোটা না, হালকা পাতলা গড়নের সুন্দরী মেয়েদেরকে তন্নি বলা হয়। এরপরে আসো, এটা একটা কঠিন রুল, এই যে এটা আমি স্বীকার করছি, আমি পানির মতো করে বোঝাবো, আর উপরেরটা তুমি আগে একটু বুঝা নাও। রিকারের পরে রি ভিন্ন অন্য কিছু থাকলে রির জায়গায় র হয় এবং তার ফলারূপে পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। এত কিছু না করে আমি তোরে কই, তুই দুইটা মুখস্থ করে ফেলা। পিত্রের আলো হলে পিত্রালো হয়, পিত্রের আদেশ হলে পিত্রাদেশ হয়, পরীক্ষা আসলে এটাই আসবে। এই যে তন নিচে রিকার ছিল, পরে আ ছিল, তখন এখানে গিয়ে কি রিকার আছে না, এটা রফলা হয়ে গেছে। এখানে ছিল রফলা তর সাথে, এখানে আদেশ আ হয়েছে, এখানে গিয়ে কি রফলা আছে না, এটা কি বলে রিকার ছিল, এটা রফলা হয়েছে। অর্থাৎ সহজ কথা, এই যে রিটা এটা আলটিমেটলি রতে রূপান্তর হয়, আর কিছু না। তুমি পিত্রের আদেশ লেখার সময় পিত্রাদেশ এখানে এসে আর রিকার ইউজ করতে পারবে না, রিকারের জায়গায় র ইউজ করবা, এটাই, আর কিছু না। কিন্তু এটা পড়লেই তুমি কমায় চলে যাবা। দেখো একটু পড়লেই দেখো, লাইনটা হয়তো এক লাইন কিন্তু মাথা ঘুরবে। এ ওই ও ও কারের পর এ ওই স্থানে যথাক্রমে ওই আয় এবং ও স্থানে যথাক্রমে অব আব হয়। এটা কোনো কথা হইলো? এত কিছুর দরকারই নেই, আমি সহজ করে দিচ্ছি। এই রুলটা হচ্ছে এ ওই এবং ও ও, এটার রুল, তাই তো? তাহলে এখন খুব খেয়াল করো, দেখো মনে রেখো, এই নে যুগ অন, নয়ন, তাহলে তুই বলবা এই যদি এ থাকে তখন নে যুগ অন, নয়ন, তো এ থাকলে অয় হয়। কিরকম কথাটা? নে যোগ অন সমান সমান নয়ন, তো নয় অয়, তার মধ্যে দেখো একটা অয় ধ্বনি আসছে। আচ্ছা, এরপরে বলবা, তাহলে বলছে ওই থাকলে আয় হয়, তাহলে এই যে ওই, তার জন্য কি হবে? আয় হবে। কিরকম ব্যাপারটা দেখো, এই হলো গই যোগ অক সমান সমান কি? গায়ক, তাহলে গায়ক, গায় আয়, গায়ক, 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 গায় আয়, এই যে দেখো আয় ধ্বনি আসছে, ব্যাস। তাহলে এই প্রথম জোড়া শেষ। এবার আসো দ্বিতীয় জোড়া নিয়ে কথা বলি। ও ও, ও থাকলে অব, ও থাকলে আব। আচ্ছা, তাহলে এবার দেখো আমি বলছি, ও ও থাকলে কি হবে? অব হবে। কিরকম ব্যাপারটা? যেমন লো যোগ অন সমান সমান হয়ে গেল লবণ, তো লব, তার মধ্যে একটা অব আছে, খেয়াল করে দেখো। আচ্ছা, যদি ও থাকে ও, তার জন্য কি হবে? আব হবে, আব। কিরকম ব্যাপারটা? যেমন হচ্ছে তোমার নৌ যোগ ইক সমান সমান হয়ে যাবে নাবিক, তো নাবিক, নাব,
নাবিক, নাবিক, নাব, নাব, নাব ইক। সুতরাং এখানে আছে যেটা সেটা হচ্ছে আব। দেখো বুঝছো কিনা? তুমি জাস্ট এই জায়গাটা মুখস্থ করো। এই যে এই জায়গাটা মুখস্থ করো। এটা এ থাকলে এর জন্য অয়, ও এর জন্য আয়, ওর জন্য অব, ওর জন্য আব। ব্যাস, মামলা শেষ। পানি পানি কিনা? সন্ধি ভাঙলে হর্ষ চিহ্ন দিতে হয় কিনা? যদি প্রকৃতি প্রত্যয়ের অংশ হলে দিতে হয়, আদারওয়াইজ না। ওকে, থ্যাংক ইউ। এখন আসো, এটা নিয়ে যে একটু কথা বলাই লাগবে, কারণ আমি বলেছিলাম এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এটা সব থেকে বেশি সহজ। এটা বুঝাই তোমাদেরকে ছুটি দিব। আমরা সন্ধিতে যত শব্দ পড়ি তার 90% শব্দই কিন্তু সংস্কৃত শব্দ। বাংলা সন্ধি আছে, তবে এদের পরিমাণ খুব বেশি না। যেমন নাতিযুগ, জামাই, নাত জামাই, এগুলো আসে না পরীক্ষায়। সন্ধিজাত যত শব্দ তুমি পড়ো, স্বরব্যঞ্জন যাই পড়ো, মনে রাখবা এগুলো মূলত সংস্কৃত শব্দ। আর নিপাতনের সিদ্ধটা সংস্কৃত শব্দের নিপাতনে সিদ্ধ হয়। নিপাতনে সিদ্ধ, স্বর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন দুটো সংস্কৃত শব্দের। আচ্ছা, এখন এখানে কোনো কিছু দেখার দরকার নেই, আমি তোমার যাহা দেখাই তুমি তাহা দেখো। ব্যঞ্জন সন্ধি আমি ওই জায়গায় চেয়ারে বসমু, বসে বসে বলবো এমনি হয়েছে দেখ, বুঝছস নাকি, ব্যাস হয়ে যাবে। ব্যঞ্জন তেমন একটা প্যারা দেয় না। দেখো, যে সন্ধি কোনো নিয়ম মানে না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। নিপাতনে সিদ্ধটা স্বরও হয়, ব্যঞ্জনও হয়। দেখো, আমি লিখলাম এ হচ্ছে কুল যোগ অটা। এখন কুলের সাথে আছে ল অ, অটার সাথে আছে অ, দুটো মিলে আ হবার কথা, অর্থাৎ সন্ধিটা হবার কথা ছিল হচ্ছে কু লা টা। কিন্তু কোন এক অদৃশ্য কারণে আমাদের ভাষার শব্দটা কু লাটা নয়, আমরা শব্দটাকে কেন যেন কু লটা এই রূপে ইউজ করি। বুঝছো? তাহলে হবার কথা ছিল কু লাটা, হয়েছে লটা। কেন হয়েছে কেউ জানে না। ঠিক একই রকম ভাবে দেখো, মার তো আর হচ্ছে এই অন্ড। এখন দেখো, মার তো এখানেও অ, এখানেও তো অ, দুটো মিলে হবার কথা ছিল আ, মানে কথাটা হবার কথা ছিল মারতাণ্ড। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে, কিভাবে যেন সিস্টেম না মেনে এটা হয়েছে হলো মার তণ্ড। এবার বুঝছো? হবার কথা ছিল একটা, হয়ে গেছে আরেকটা, এর নামে নিপাতনে সিদ্ধ, এর নামে নিপাতনে সিদ্ধ। এই প্রত্যেকটা দেখো সিস্টেম না মানা হয়েছে। গোজক অস্থি গবাস্তি, আমরা জানি ও থাকলে, ও থাকলে অব হয়, তাহলে গবস্তি হবার কথা, হয়ে গেছে গবাস্তি। সারযুক অঙ্গ হবার কথা সারাঙ্গ, সার র অ আঙ্গ হবার কথা হয়েছে সারঙ্গ। বিম্বযোগ উষ্ঠ হবার কথা বিম্বউষ্ঠ, কারণ বিম্ব অ আর ও মিলে তো ও হবার কথা, কিন্তু হয়েছে ও। বুঝছো? খুবই সিম্পল জিনিস, হয়তো ভয় পাওয়ার কোনো কারণই নেই। তুমি এখান থেকে দেখবা একটা হবার কথা ছিল আরেকটা হয়েছে। মার্তণ্ড মানে হচ্ছে সূর্য। সূর্য, সূর্য শব্দের অনেকগুলো সমার্থক শব্দ আছে। সূর্য, সুরুজ, রবি, কিরণ, ভাস্কর, মার্তণ্ড, আফতাব, ভানু, অর্ক, মিহির, তারপরে হচ্ছে তোমার দিনপতি, দীননাথ, বিভা বসু, তারপরে হচ্ছে তোমার সবিতা। বুঝতে পারছো? এগুলো সবগুলি হচ্ছে সূর্য শব্দের সমার্থক শব্দ। চাঁদকে যদি তুমি বলো নিশাপতি, নিশানাথ, সূর্যকে বলবা দিনপতি, দীননাথ। তারপরে তপন সূর্যের সমার্থক শব্দ, তারপরে আদিত্য সূর্যের সমার্থক শব্দ। বুঝতে পারছো কথা? এগুলো সবগুলো সূর্যের নাম। মনে থাকবে না? থাকবে না?
শেষ, দেখ মাথা উল্টায় গেছে সবার। ওকে, এরপরে আসো আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে কথা বলবো। তার আগে তোমরা একটু ব্রেক নাও, তোমাদের মাথা কেরাবেরা হয়ে গিয়েছে। 15 মিনিটই নাও, সমস্যা নাই। ব্রেনের উপর চাপ বসে গেছে, আমরা 15 মিনিট পর ফিরবো। রিজবি একটা ভালো প্রশ্ন করেছো। না, এটা এরকম প্রশ্ন করলে তো ধমকি দিব না, এমন প্রশ্ন তো ভালো, কোনো অসুবিধা নেই। তুমি যদি কোহেলি অর্থ কুয়াশা দিয়ে থাকো, ঠিকই তো আছে। এখন এখানে বানান গঠিত কোনো মামলা আছে কিনা, বা লাইভে যদি উত্তর আরেকটা দেখাই থাকে, সেটা কি দেখাইছে একটু আমাকে বলতে হবে যে। কারণ তুমি যদি ধরো ডাক্তারকে তোমার হিস্ট্রি সব না বলো, উনি তো ওষুধ লিখতে পারবেন না। এখন তুমি লিখতেছো যে তুমি দিছো কুয়াশা, কিন্তু উত্তরে আরেকটা দেখাইছে, নম্বর পায় না। আরেকটা যা দেখাইছে কি দেখাইছে। সো কোয়েশ্চেনটা যদি তুমি আমাকে পুরোটা সাপ্লাই দিতে পারতা, বানান গড়িতে কোনো মারপেস এখানে আছে কিনা, ধরো এক জায়গায় চন্দ্রবিন্দু দেওয়ার কথা, ওইটা চন্দ্রবিন্দু ছাড়া রাখছে অপশনটা, তুমি সেটাতে উত্তর দিয়ে দিছো, তুমি সেটা নিছো, তো নম্বর তো পাবা না। যেমন তোমরা উচ্চারণের ক্ষেত্রে এক জায়গায় হসন্ত দেয়া দরকার, তুমি দেও নাই, নাম্বার তো পাবা না। এই জন্য অপশন অনেক সময় মারপেস থাকে। তো এই জাতীয় কোশ্চেন গুলো করার সময় নিঃসন্দেহে তুমি এগুলো নিতে হবে। কোহেলির সমার্থক শব্দ কি কুজ্জটিকা হতে পারে? হ্যাঁ, কুজ্জটিকা মানেও কুয়াশা। কোহেলি, কুয়াশা, কোহেলিকা, কুজ্ঝটিকা, সবই কুয়াশা। এখন তুমি কি অবস্থায় ছিল তোমার, এটা একটু বলা লাগবে, না বললে আমি ওষুধ লিখতে পারবো না তো। কুলোটা কি স্যার? কুলোটা বা কুলটা এর অর্থ হচ্ছে অনলাইন এক্সামে কোহেলি অর্থ কুহুধ্বনি দেওয়া। বাংলা প্রথম পর্যন্ত কোহেলি অর্থ কুয়াশা পড়েছিলাম। অনলাইনের এক্সামে যদি কোহেলি অর্থ কুহুধ্বনি দেওয়া থাকে, এই কোশ্চেনটা একটু আমাকে দেখতে হবে, দেখে বলা লাগবে বানান করিতে কোনো মারপেস আছে কিনা। কোহেলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী, ডেফিনেটলি এটা কুয়াশা। এটা কোশ্চেন দেখে বলা লাগবে, সম্ভব হলে এগুলোর একদম পুরো অপশন সহ আমাদের এখানে দিবা, আমাকে প্রশ্ন করবা, বুঝছো তো? নইলে আরেকজনকে দোষ দেওয়াটা কঠিন হবে। আর হচ্ছে আর কোনো কোশ্চেন? হ্যাঁ, কুলটা বা কুলোটা অর্থ কি? দুশ্চরিত্রা মেয়ে, প্রস্টিটিউট বা বেশ্যা মেয়ে যারা, তাদের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে কুলোটা। যারা বংশ বা পরিবারের মুখে চুনকালি দেয়, এমন মেয়েদেরকে কুলোটা বা কুলটা বলে। উচ্চারণ মূলত কুলটা, মানে স্বাভাবিক বাংলায়। এই রুলটা বুঝে গেছো? এমন কে কে এখানে আসো বলো, এই রুলটা বুঝে গেছো? এটা এই রুলটা কিন্তু এটা জাস্ট 1 সেকেন্ড লাগে বুঝতে। কুয়াশা জ্যোৎস্না কুহুদনী কুকিল, কোহেলি শব্দের অর্থ 100% কুয়াশা। বলো। বর্গের প্রথম বর্ণ, এত কিছু বোঝার দরকার নাই, রুল সহজ। এই হলো ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, এ না? তো তুমি এমনি পড়বা, যদি 1 নম্বরটা থাকে তাহলে 3 নম্বরটা হয়। এখন বুঝছো? 1 নম্বরটা থাকলে 3 নম্বরটা হয়। এখন দেখো বুঝছো কিনা। ইমতিয়াজ, সমার্থক শব্দ লাগে না, এখন লাগবে। ঢাবিতে এগুলো আসে, সব বিশ্ববিদ্যালয়ে আসে। ক্লাস যেদিন হবে দেখাবো। এখন বুঝছো? বাস, বর্গের যদি তোমার হচ্ছে 1 থাকে 3 হয়, যেমন এই হলো দিক আর এই হলো অন্ত। তো তুমি করার সময় করছো হচ্ছে দিগন্ত, তাহলে ছিল হলো দিক, হয়েছে দিগন্ত। ক ছিল গ, হয়েছে। পুরা কাহিনী এটা, আর কিছু না। ব্যঞ্জন আমার মনে হয় তোমাদেরও তো বেশি প্যারা দিবে না। এটা আমি তোমারে ধরাই দিলে তুমি পারবা।
স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জন ধ্বনি ছ হয়। আমি তোমার বলছিলাম ব্যঞ্জন সন্ধিতে 3টা ঘটনা ঘটে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা বুঝো আগে। ওই যে বফলা মফলার উচ্চারণের মতো, এক ব্যঞ্জনের জায়গায় আরেক ব্যঞ্জন আসে, এই যে এখানে যেটা হয়েছে, কর জায়গায় গ চলে আসছে, 2 ডাবল হয়ে যাবে, খালি ডাবল হবে, দেখবা বারবার ডাবল হচ্ছে ডাবল হচ্ছে ডাবল হচ্ছে। 3 হয় একটা বর্ণ লোপ পাবে, না হয় নতুন একটা বর্ণ আসবে, এটুকুই, আর কিছু নাই। পুরো ব্যঞ্জন ঘুরে তুমি এগুলোই পাবা, হয় একটা জায়গায় আরেকটা আসতেছে, না হয় ডাবল হচ্ছে, না একটা লোপ পায় আরেকটা চলে আসতেছে, এটুকুই। দেখো এখানে ডাবল হয়ে গেছে, বলছে স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জন ধ্বনিটা দ্বিত্ব হয়। এত কিছু বোঝার দরকার কি? তুমি এমনি দেখো, 1 যোগ ছত্র একচ্ছত্র, তাহলে স্বরধ্বনি ক অ, তারপরে যদি ছ থাকে থাকছে, তারপরে বলছে ব্যঞ্জন ধ্বনি দ্বিত্ব হয়েছে, মানে এই যে ছটা এটা ডাবল হয়েছে। ঠিক কথা যোগ চলে কথা চলে কথা, এখানে কি আছে আ স্বরধ্বনি, তারপরে কি ছিল ছ ছিল, বলছে উক্ত ব্যঞ্জন দ্বিত্ব হয়, অর্থাৎ ছটা ডাবল হবে, এই যে ডাবল হয়েছে। ঠিক সেম কাহিনী এখানেও ঘটছে। তাহলে তুমি এখানে পাইছো হচ্ছে মুখ, এই খ স্বরধ্বনি, মানে খর পরে অ আছে, তারপরে হলো গিয়ে ছবি। ছবি যখন তুমি লিখছো, এই যে স্বরধ্বনির পরে ছ ছিল, তো ছ কি হয়েছে ডাবল হয়েছে, অর্থাৎ তুমি লেখার সময় লিখছো হচ্ছে মুখচ্ছবি। বুঝছো না বুঝো নাই? এই জিনিসগুলো নিয়েও যদি তুমি মনে করো প্যারা খায়া যাও, তাহলে সমস্যা। ক্লিয়ার? ঠিক ওই রকম আলোক যোগ ছটা, আলোক ছটা, আলোকের ক তারপরে ছ ডাবল, অর্থাৎ সোজা কথা স্বরধ্বনি যোগ ছ সমান সমান ডাবল ছ, বাস, মামলা ডিসমিস। এই তো বুঝছো, মাশাল্লাহ। এরপরে আসো, এখানে বলছে এটাও ডাবল, বলছে ত এবং দ, এরপরে চ এবং ছ থাকলে ত দর জায়গায় চ হয়। দেখো মিলছে নাকি? এই হলো ত ত দ দ, এরপরে যদি চ চ চ থাকে, চটা ডাবল। এখানে পড়ো না, এই জায়গাটা পড়ো না, দেখো এই যে ত ত মানে খণ্ড তো আর কি, দ দ, এরপরে যদি চ ছ থাকে, তো সেই ছোট ডাবল হয়েছে। ঠিক সেই সিস্টেম অনুযায়ী শরৎচন্দ্র কথাটা, এই হলো শরৎ, তারপরে হলো গিয়া চন্দ্র, সমান সমান হওয়ার কথা হচ্ছে শরৎচন্দ্র, এই চ ডাবল হওয়ার কথা। কিন্তু শরৎ বাবু ওনার নিজের নামটাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এভাবেই রাখছেন। কেন? কারণ প্রপার নাউন, আমি তোমাদেরকে এটা বানানের রুলে দেখাইছি, এটা প্রপার নাউন হওয়ার কারণে যেমন আছে এমনই রাখেন। ঠিক এরকম উদ্যোগ চারণ উচ্চারণ, আমি যখন লিখছি এখানে উত তারপরে চারণ সমান সমান হচ্ছে উচ্চারণ, এটা আমি তোমার এইভাবে দেখাইছিলাম, মনে করে দেখো। সাধারণত খণ্ডতর পরের ব্যঞ্জন ডাবল হয়, এরকম বলছিলাম, মনে পড়ে কিনা বলো? মনে পড়ে? সাধারণত খণ্ডতর পরের ব্যঞ্জন কি হয়? ডাবল হয়। ওইটাই, ওই কথাটাই এখানে আসছে। ক্লিয়ার? ওকে, গুড। এরপরে আসো, এখানেও সেম কাহিনী, এখানেও ডাবল হবে, তদ, এরপর জ জ থাকলে তদর জায়গায় জ হয়। এই যে দেখো, এই যে ত দ ত, এরপরে যদি জ জ থাকে তখন সেটা ডাবল হয়েছে। তুমি এখানে দেখো না, এখানে দেখো, এই যে ত দ ত, খণ্ড তো মানে তো, তারপরে ঝ বা জ বা জ থাকলে দেখো ডাবল হয়ে গেছে। এখানে পরে দেখো তো কথা মিলছে নাকি? সেমি টাইপের মিলাই ফেলবা। উচুক জল উজ্জ্বল, তৎযোগ জন্য তৎজন্য, যাবত যোগ জীবন যাবত জীবন, জগৎ যোগ জীবন জগৎ জীবন। এগুলো পারবা, এগুলো নিয়ে মামলার কোনো মানে কষ্টের কোনো কাজ নেই। যে খণ্ড তো ডাবল হয়ে গেছে, এভাবে রিডিং দিয়ে যাবা। তারপরে এখানে কিছু ঘটনা হইতে পারে, তুমি যদি এই জায়গায় পড়ো তাহলে বিরাট মামলায় পড়তে পারো, কারণ ওটা পড়া ওখানে কি শুরু করছিলা, এখানে এসে কি শেষ করছো, আগের কথা আর পিছের কথা মনে থাকবে না। এর জন্য এটার ব্যাপারে আমার একটা তোমার জন্য নসিহা আছে। নসিহাটা হচ্ছে এই, দেখো এখানেও অনেকটা ওই বর্গের 1 নম্বর ধ্বনিটাতে 3 নম্বর হয়েছিল, এই জাতীয় আচরণ আছে কিছু কিছু ক্ষেত্রে। দেখো এই যে বাক হয়ে গেছে বাগদান, এই যে 1 হয়েছে 3, শর্ট হয়ে গেছে যন্ত্র, সেম কাহিনী এখানেও করছে। এই যে দেখো উৎ তারপরে ঘাটন উদ্ঘাটন, ডাবল হয় না। আমি বলছি সাধারণত খণ্ডতের পরের বেতন ডাবল হয়, সাধারণত 100% ক্ষেত্রে না, হয় নাই। এবারে উদ্যোগ যোগ, এখানে দেখো ডাবল উচ্চারণ হয়েছে উদ্যোগ, উদ্যোগ বন্ধন উদ্বন্ধন, আবার ডাবল হয়েছে, তদ্যোগ রূপ তদ্রূপ, দ দিয়া র হয়েছে। তো তুমি এক কাজ করবা, যেহেতু এখান থেকে এই পর্যন্ত পড়লে বুঝবা না, আর এই রুলটা ডাবল রুল, দেখো কর পরে যদি দ থাকে সমান সমান গ যোগ দ হয়, এটা বলছে। ওই যে দেখো কর পরে যদি দ থাকে আলটিমেটলি দ হয়ে গেছে। আমি এখানে যা বুঝেছিলাম এখানে তাই আছে, কিন্তু এখানে যখন বলছে তোর পরে জ থাকলে এটা ড যোগ জ হয়, সো এই জায়গাটা পুরোটা মুখস্থ তুমি কভার করতে পারবে না।
এই জন্য গ্রামারের কিছু কিছু ক্ষেত্রে কোপ দিয়ে মুখস্থ করে ফেলতে হয়। এটা মুখস্থ করে ফেলবা। এখানে 4টা 5টা শব্দ, আর দিক যোগ বিজয়, দিক বিজয়, উদ্যোগদম, উদ্যম, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত। বাক যোগ দেবী, এই যে এটা আবার 1 নম্বরে পড়ছে, যোগ দেবী সমান সমান করার সময় করে ফেলবা হচ্ছে বাঘ দেবী। এই তো কাহিনী। বুঝছো না? পারবা না বলো। ক্লিয়ার? কুহেলিক অর্থ কুয়াশা ভাই। নসিহা কি? নসিহা মানে হচ্ছে উপদেশ। নসিহা মানে উপদেশ। এরপরে এই রুল 6 এর রুল, ম এরপরে যে কোনো বর্গ ধ্বনি থাকলে ম ধ্বনির জায়গায় সেটা নাসিক্য হয়ে যায়। সমযোগ কা, সংখ্যা, সমযোগ চয়, সঞ্চয়, সমযোগ তাপ, সন্তাপ। ম এরপরে যে কোনো বর্গ ধ্বনি থাকলে, অর্থাৎ বর্গ ধ্বনির মধ্যে কবর্গীয়, চবর্গীয়, তবর্গীয়, টবর্গীয়। এখন সমযোগ কা, এই মর পরে কবর্গীয় ধ্বনি, সমযোগ চয়, চবর্গীয় ধ্বনি, সমযোগ তাপ, তবর্গীয় ধ্বনি। যাই থাকুক, এটা দেখো নাসিক্য হয়েছে সঞ্চয়, সন্তাপ, সংখ্যা। সেম এখানেও থাকবে। আধুনিক বাংলা একটু ব্যতিক্রম হয়, তার ব্যাখ্যা নিচে দিয়ে দিছে। এগুলো আমরা তোমাদের বানানো পড়ায় আসছি। অহমযোগকার, অহংকার, সমযোগ গঠন, সংগঠন বানানো দেখাইছি, মনে করে দেখো। এরপরে আসো, কতগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন হয়। আসলে এখান থেকে আসবে, আসবে রে পাগলা, এখান থেকে আসবে। বলো, নিপাতনে সিদ্ধ সিস্টেম মানলে না না মানলে? কথা বলো, নিপাতনে সিদ্ধ সিস্টেম মানলে না না মানলে? না মানলে। তো এখন তুমি আমারে বুঝাও, এখানে লিখছো আযুগ চর্য, আশ্চর্য, এখানে তালব্যশ কই থেকে আসছে? এখানে লিখছো বৃহৎ যুগ প্রতি, যদি খণ্ডতর পরের ব্যঞ্জন ডাবল আমি ধরি সাধারণত, এটা হবার কথা বৃহৎপতি, প প, এখানে যে দন্তস্ব ঢুকেছে, এটা কই থেকে আসলো? হরি আর চন্দ্র, এখানে তালব্যশ কই থেকে আসলো? পতত আর অঞ্জলি, পতঞ্জলি, তাহলে খণ্ডত কই চলে গেল? আযোগ পদ, আস্পদ, এখানে দন্তস্ব কোথা থেকে আসলো? তাহলে সিস্টেম মেনে হইলো না না মেনে হইলো? বাচ্চারা কথা বলো না কেন? মানে নাই। কোন সিস্টেম মানে নাই? ব্যঞ্জন সন্ধির সিস্টেম মানে নাই। দুপাশের কোন এক পাশে যদি ব্যঞ্জন ধ্বনি থাকে, তখন তারা ব্যঞ্জন সন্ধি বলে, ঠিক না? যদি ডানে বামেই যদি স্বর থাকে, মনে রাখো, ধরো এ পাশেও স্বর ধ্বনি, এ পাশেও স্বর ধ্বনি, তখন কেবল স্বর সন্ধি হয়। আর বামে ব্যঞ্জন, ডানে ব্যঞ্জন, অবশ্যই ব্যঞ্জন। বামে ব্যঞ্জন, ডানে স্বর, লাভ নাই, ব্যঞ্জন। এরপরে ধরো বামে স্বর, ডানে ব্যঞ্জন, অবশ্যই ব্যঞ্জন। ব্যঞ্জনের পাওয়ার বেশি। তো এখানে দেখো আ, এটা স্বর, চর্য ব্যঞ্জন, অর্থাৎ স্বর ধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, সুতরাং ব্যঞ্জন সন্ধি। তাহলে সিস্টেম না মানলে তার নাম হচ্ছে ব্যঞ্জন। এখন নিপাতনে সিদ্ধ স্বর আর ব্যঞ্জন মুখস্থ রাখার একটা ছোটখাটো টেকনিক আছে, তোমরা বললাম এটা অ্যাপ্লাই করে দিতে পারি। কোনটা নিপাতনে সিদ্ধ স্বর আর কোনটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। একটা গল্প আছে, কিন্তু তোমরা অনেক সময় গল্প মুখস্থ করো ঠিক, মুখস্থ করার পরে গল্প ঠিকই মনে আছে, কিন্তু এই যে কার গল্প সেটা মনে নাই। এমন ঘটে না? একটা গল্প মুখস্থ করছো, শর্টকাট স্টোরি, কিন্তু পরে দেখে গেছে গল্পটা মনে আছে, কিন্তু কার জন্য যে করছিলা সেক্টর মনে নাই। তো এমন যদি হয় তাহলে তো লাভ নাই। আসো দেখাই দিচ্ছি, এটা কাজে লাগানোর জন্য একটা সিস্টেম আছে। লেটস গো। নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি। কোলোটা নারীরা প্রয়োজন ও অন্যান্যদের সঙ্গে নিয়ে গবাক্ষে বসে মার্তণ্ডকে দেখছে। অন্যদিকে শুদ্ধোদন গবেন্দ্রকে সঙ্গে নিয়ে
অক্ষৌহিণী সহযোগে বিম্বষ্ঠ রমণীকে অপহরণ করতে করতে যাচ্ছে। এখন আসো এখানের নিপাতনের সিদ্ধ স্বর কোনগুলো? আমি গল্প ব্যাখ্যা করব। কুলটা, প্রৌর, অন্যান্য, গবাক্ষ, মার্তণ্ড, শুদ্ধোধন, গোবেন্দ্র, অক্ষৌহিণী, বিম্বষ্ঠ। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা ওয়ার্ড এখানে আছে এটলিস্ট। এগুলো মুখস্থ করে ফেলাবা। কল্পনা করো কুলটা নারীরা মানে চরিত্রহীন মেয়েরা, প্রয়োজন বুড়া বুড়া কিছু মানুষ এবং আরো অন্যান্য অনেক মানুষকে সঙ্গে নিয়ে বসে আছে গবাক্ষে। গবাক্ষ মানে জানালা। জানালায় বসে কাকে দেখছে? মার্তণ্ডকে দেখছে। মার্তণ্ড মানে সূর্য। এরা চরিত্রহীন মেয়েরা বুইরা বেড়াদের লোকে বসে বসে এবং আরো অন্যান্য মানুষের সাথে বসে বসে কোথায় বসছে? জানালায় বসছে। বসে দেখছে কাকে? মার্তণ্ড বা সূর্যকে। এটা হলো একদিকের ঘটনা। অন্যদিকে শুদ্ধোধন যে হলো এই গল্পের ভিলেন, সে যায় বলছে গোবিন্দ্রকে যে গোবিন্দ্র, একটা বিম্বষ্ঠ মেয়ে আছে। বিম্বষ্ঠ মানে হচ্ছে লাল ঠোঁট যার, বিম্বজ গোষ্ঠ বিম্বষ্ঠ। একটা বিম্বষ্ঠ মেয়ে আছে, চল ওরে কিডন্যাপ করে নিয়ে আসবো। কাকে বলছে শুদ্ধোধন? গোবিন্দ্রকে। তো গোবিন্দ্র বলছে তুই যে বিম্বষ্ঠ মেয়েকে কিডন্যাপ করতে যাবি, অপহরণ করতে যাবি, ওই মেয়ের বয়ফ্রেন্ড তো সাকিব খান, গেলে তো মায়েরা হালাই দিব। তাহলে তুই আর আমি একা গেলে হবে না, চল আমরা সেনাবাহিনী নিয়ে যাই, অক্ষৌহিণী দরকার হবে। অক্ষৌহিণী মানে হচ্ছে সেনা দল। এর মানে শুদ্ধোধন গোবিন্দ্রকে সাথে নিছে, অক্ষৌহিণী সাথে নিছে, সাথে নিয়ে যাচ্ছে কাকে কিডন্যাপ করবে? বিম্বষ্ঠ মেয়েকে কিডন্যাপ করবে। এই হলো এখানকার কাহিনী, দুইটা ঘটনা। বুঝছো? যতটুকু সম্ভব। প্রৌরজন মানে বৃদ্ধ মানুষ। ওকে, এখন মনে রাখবা কেমনে সেটাও বুঝাবো, এইটা অপেক্ষা করো। এরপরে আসো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। এটা কেমন? এটা একটু লম্বা গল্প। বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর। এরপরে বৃহস্পতি একাধিক গোষ্পদ, একাধিক মানে একাদশ। হ্যাঁ, বৃহস্পতি বৃহস্পতি একাদশ গোষ্পদ ও বনস্পতি ষোড়শ গোষ্পদ চুরি করে। তাদের চুরি দেখে মনীষা হরিশ্চন্দ্রকে বলে, কি আশ্চর্য, এরা গরুর ঠ্যাং চুরি করে, কি আশ্চর্য। তারা এই চুরির বিচার দাবি করে পতঞ্জলির নিকট। পতঞ্জলি বিচারে বলে চোরেরা দোলকে প্রবেশ করবে না।
এখন এখানে কোনগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? বৃহস্পতি, বনস্পতি, পরস্পর, তস্কর, একাদশ, গোষ্পদ, ষোড়শ, মনীষা, হরিশ্চন্দ্র, আশ্চর্য, পতঞ্জলি, দোলক। গল্পটা কি আবার বুঝো, গল্পটা সহজ। দুইটা চোর আছে এখানে, একটার নাম বৃহস্পতি, একটার নাম বনস্পতি। ওরা চোর, ওরা পরস্পর তস্কর। তস্কর মানে চোর, দুজনেই চোর। বৃহস্পতি একাদশ গোষ্পদ মানে 11টা গরুর ঠ্যাং চুরি করছে। গোষ্পদ মানে গরুর পদ বা গরুর পা। বৃহস্পতি একাদশ গোষ্পদ এবং বনস্পতি ষোড়শ গোষ্পদ চুরি করে। বৃহস্পতি চুরি করছে 11টা, বনস্পতি চুরি করছে 16টা গরুর পা। তাদের চুরি দেখে ফেলছে মনীষা। দেখা হরিশ্চন্দ্রকে বলছে, কি আশ্চর্য, এরা গরুর ঠ্যাং চুরি করে, এরা কি আর কিছু পায় না? তখন তারা এই চুরির বিচার দাবি করছে পতঞ্জলির কাছে। পতঞ্জলি সমাজের বিচারক। তো পতঞ্জলি মনে মনে ভাবছে, আমি যদি বিচার করি, এরা যে বদমাইশ, এরা পরে আমার গরু নিয়ে চলে যাবে। তো পতঞ্জলি ভয় পাইছে, সে বিচার না করে বলছে, চোরেরা দুলুকে যাবে না। এই দুলুক মানে হচ্ছে স্বর্গ, বেহেশত। সে বিচার করে না করে বলছে, চোরেরা বেহেশতে যাবে না। বইলা সে কথা শেষ করে দিছে। এখন তোমার মনে রাখার আমি একটা টেকনিক বলি, দেখো। এই যে ব্যঞ্জন কথাটা তো ব দিয়ে না, এই যে ব দিয়ে ব্যঞ্জন। বৃহস্পতিও দেখো ব দিয়ে শুরু হয়েছে, এটা মনে থাকবে না? তাহলে বৃহস্পতি বনস্পতির গল্পটা ব্যঞ্জনের গল্প। ব ফর ব্যঞ্জন, ব ফর বনস্পতি। ব ফর ব্যঞ্জন, ব ফর বনস্পতি। পারবা না এবার? বনস্পতি শব্দের অর্থ কি? বনস্পতি শব্দটা মূলত পৌরাণিক অর্থ। আবার বনস্পতির আরেকটা অর্থ আছে, যে গাছে ফুল না হইলেও ফল হয় এমন গাছকে বনস্পতি বলা হয়। আবার বনস্পতির কথা শাব্দিক অর্থ বনের প্রতি, বনের জামাই। যে গাছের ফুল না হলেও ফল হয় তারে বলা হয় বনস্পতি। যেমন কাঁঠাল এক ধরনের বনস্পতি গাছ। বুঝছো? ক্লিয়ার? পতঞ্জলি বিচার না করে ভয় পাইছে, সে বলছে চোরেরা দোলকে যাবে না। দোলক মানে হচ্ছে স্বর্গ, বেহেশত, এটাতে যাবে না বলছে। ওকে, ফাইন। তারপরে আসো বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি দেখতে কঠিন, আসলে সহজ। বিসর্গ সন্ধি দেখতে কেমন? কঠিন, আসলে কেমন? সহজ। বিসর্গ সন্ধির দিকে একটু তাকাও। এই যে দেখো, এটা আমার বানানো স্লাইড, বিসিএস এর স্লাইড থেকে তোমাদের জন্য নিছি। এই যে দেখো, আমি এখানে লিখছি লক্ষ্য করুন। বিসিএস এর লোকেদের পড়ানোর জন্য নেওয়া। কত যত্ন করে বানানো স্লাইডটা তোদের দিছি। তারপরে তোরা, তোদের যে তেল রে, তোদের যে তেল, বুঝছস? তোদের কথা কি কব। বিসর্গ দুই রকমের, যথা রজাত এবং স্বজাত। হু এরকমের তোমাদের বইতে বলা নাই, বইতে আমরা আরেকভাবে বলছি, আর পড়ানোর জন্য সহজ করে নিছি। এটা বিসিএস এর স্লাইড থেকে আমি তোমাদের জন্য নিছি। ভালো মতো দেখো। এই যে করুন তার প্রমাণ। বিসিএস এ কোনো বড় ভাই বোন থাকলে জিজ্ঞেস করো, কাউসার ভাই এটা পড়ায় কিনা। বিসর্গ বেসিক্যালি আমরা এখানে একটু পরে আসি, তার আগে বিসর্গটা একটু বুঝে নিই, তাহলে একটু সহজ হবে। হ্যাঁ, মনে রাখবা বিসর্গের জন্ম, এই যে বিসর্গ, এটা দুই রকমের। এটা হচ্ছে রজাত আর একটা হচ্ছে স্বজাত। এই জাত শব্দের অর্থ হচ্ছে জন্ম। রজাত মানে র থেকে জন্মাইছে, স্বজাত মানে হচ্ছে স থেকে জন্মাইছে। এখানে যেটা বলছি এখানেও এটাই বলবো। এর মানে দাঁড়াইলো, আমি যেখানে বিসর্গ পাবো তার বদলে আমি স দিতে পারবো, অথবা আমি যেখানে বিসর্গ পাবো তার বদলে আমি র দিতে পারবো। মানে হলো, মনে করো এক্স প্লাস ওয়াই সমান সমান 5 দেওয়া ছিল, তাহলে যেখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার পাইছো সেখানে তুমি কি করবা? 5 স্কোয়ার দিতে পারবা, মান বসাইলা। এর মানে যেখানে বিসর্গ পাইছো সেখানে স দিবা, যেখানে বিসর্গ পাইছো সেখানে র দিবা, এটাই, আর কিছু না। এখন দেখো এই জায়গায় এটাই করছি। রজাত স্বজাত বিসর্গের ক্ষেত্রে বিসর্গের 5টা ফাংশন, এর মধ্যে এখানে আমরা 2টা ফাংশন পাচ্ছি। বিসর্গ একবার স হয়, বিসর্গ একবার র হয়, 2টা ফাংশন। আরো 3টা ফাংশন আছে, আমি দেখাবো। এখন নমস্কারে বিসর্গ সন্ধি যখন তুমি ভাঙবা, তাহলে একটা লেখবা হচ্ছে নম, আর একটা লেখবা হচ্ছে কার। যে বাদ পড়ছে স, তার বিসর্গ বানাই দাও, তাইলেই হবে। বুঝছো? এরপরে মনে করো পুরস্কারের সন্ধি তুমি এবার ভাঙবা। পুরস্কার, তাহলে ভাঙ্গো এই পুরটারে আর কারটারে আলগা করো, বাকি ছিল কে স, ওরে বিসর্গ বানাই দাও। ওই যে এখানে বলছিলাম মান বসাইবা,
এই যে মান বসাই বা বিসর্গের জন্য র, বিসর্গের জন্য স, এগুলো সজাত বিসর্গ ছিল, তাই তুমি এটা করছো, তিরস্কার। ঠিক এখানে দেখো দুর্বারের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এই হলো দু আর হলো বার, তাহলে তুমি র যেটা ছিল বিসর্গ রেফ, ওটা নামায় তুমি বিসর্গ বানাইছো, আর কিছুই না। ঠিক দুর্যোগ কথাকে যখন তুমি ভাঙবা, একটা দু আর একটা যোগ, তাহলে বাকি আছে কে, বিসর্গটা। তো বিসর্গ র হিসাবে এখানে আছে দুর্যোগ, ওরে নামায় খালি বিসর্গ বানাই দিবা। অর্থাৎ জাস্ট তুমি প্রথমে আলগা করবা, তারপরে রটাকে বিসর্গ বানাবা, শটাকে বিসর্গ বানাবা, এটুকুই, আর কিছুই না। বুঝছো? ডান। ওকে, এরপরে দেখো বিসর্গের আরো ফাংশন আছে বলছিলাম। আমি তোমাদের বিসর্গের যে ফাংশনটা অলরেডি দেখাইছি, সেটা হলো এই ফাংশনটা দেখাইছি। বিসর্গ র হয়, বিসর্গ স হয়। এর বাইরে আরো তিনটা ফাংশন, কখনো কখনো বিসর্গ বিদ্যমান থাকে, ও যাবে না। মন আর কষ্ট, দেখো এখানে মন লেগছে, কষ্ট লেগছে, এখানে সেম জিনিসটা আসছে। অধর পতন, এখানে সেম জিনিস আসছে, তাহলে বিসর্গ কখনো বিদ্যমান থাকে। কখনো কখনো বিসর্গটা ও হয়ে যায়, যেমন এখানে বিসর্গ ছিল, দন্তনের সাথে ও আসছে, তীর ছিল, ও আসছে। আবার দেখো কখনো কখনো বিসর্গের জন্য সন্ধির আদিস্বর দীর্ঘ হয়। এটা একটু এই পেজ থেকে দেখি আদিস্বর কিভাবে দীর্ঘ হয়। যেমন তুমি লেখছো হচ্ছে নি বিসর্গ রব, এখানে রসই ছিল, কিন্তু এখানে সেটা দীর্ঘইতে রূপান্তরিত হয়েছে, বাস, আর কিছু না। এখানে ছিল নি বিসর্গ রস, কিন্তু এখানে এসে কি হয়েছে, নিরস। এখানে ছিল রস্যই, এখানে হয়ে গেছে দীর্ঘই। বিসর্গের কারণে আদিস্বর দীর্ঘ হয়। আদিস্বর মানে শুরু স্বরটা দীর্ঘ হয়ে গেছে, বা লম্বা হয়ে গেছে, বা বড় হয়ে গেছে। তাহলে বিসর্গের ফাংশন বেসিক্যালি পাঁচটা। খেয়াল করে দেখো, বিসর্গ বিদ্যমান থাকবে, যাবে না, উপরে যায় নাই। বিসর্গ ওতে রূপান্তর হয়েছে, খেয়াল করে দেখো। বিসর্গ র হয়, স হয়, আর বিসর্গের জন্য আদিস্বর দীর্ঘ হয়। তাহলে পাঁচটা ফাংশন কার কার মুখস্থ হয়েছে বলো। কিভাবে বুঝবো কখন র হবে কখন স হবে? এই জন্য তো ভেঙ্গে এখানে দেখাইছি রে পাগলা, তুই দেখোস নাই? একাদা, এই যে নমস্কারের স আছে, পুরস্কারের স আছে, তখন তারা ভেঙ্গা বিসর্গ বানাবো। আর এখানে র আছে বলে এখানে বিসর্গ বানাইছি। সব থেকে সহজ প্রশ্ন এটা, বুঝছি। এখন এই যে যে স্লাইডটা আছে, এটা পরে পরে বলো, ইয়েস অর নো। সময় 1 মিনিট, নীরবতা। ডান। এরপরে নিপাতনের সিদ্ধ বিসর্গ, সিস্টেম না মাইনা বিসর্গ হয়েছে। নিপাতনের সিদ্ধ মানে নিপাতনের সিদ্ধ, সিস্টেম মারা নাই, মুখস্থের উপরে ওষুধ নাই। কে জানি বলছিল এখানে মুখস্থের উপরে ওষুধ নাই। এই যে হরিশ্চন্দ্র, এটা বিসর্গ সন্ধি হয়, এটা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন হয়, দুই জায়গাতে আছে। তো এগুলাকে কি করবা, এই যে মনকষ্ট, আমরা এটা নিপাতনের সিদ্ধ হিসাবেও পড়ি, এটাকে আমরা বিসর্গ হিসাবেও পড়ি। কিছু জিনিস আছে একাধিক জায়গায় যায়, এগুলো কোপ দিয়ে মুখস্থ করে ফেলাবা। 10 মিনিট টাইম দিলে এখানে 3-4-12টা শব্দ বা 3-3-9টা শব্দ মামলা ডিসমিস। এরপরে কিছু গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ এখানে দিয়ে দিছি। দেন আসে আমরা প্রশ্ন এবার একটু সলভ করি। আমাকে কোঅপারেট করো, তাইলে একটু সহজ হবে কাজটা। রেডি? সমযোগ চয় সঞ্চয়, এখানে ম রূপান্তরিত হয়ে ইও হয়েছে। চ কোন ধ্বনি বলে? চ তালব্য ধ্বনি বলে, ঢাবিতে আসছে, চ তালব্য ধ্বনি, এই জন্য ইও হয়ে গেছে। অগ স্বল্পপ্রাণ স্পৃষ্ট হওয়ার সুযোগই নেই। সংখ্যা সন্ধি বিচ্ছেদ সমযোগ কা, তাহলে সমযোগ উকা না, সমযোগ কা এটা। দাবানল, দাব যোগ অনল, তাহলে নিচেরটা। ভাই একটু দ্রুত যাব, তুমি পিডিএফ হাতে পেলে বুঝবা, কারণ অলরেডি দেখো প্রায় 15-10টা বাজে, শুধু সন্ধি শেষ করতে করতে। তোমাদের নর্মাল আমি সন্ধি ক্লাসই শেষ করে দিই 10টায়। এরপরে বাক্য আছে পুনরায়, তারপরে দ্বিরুক্ত শব্দ আছে, তারপরে হচ্ছে সম্ভবত বাগধারা আছে, বুঝছো। ক্লাস শুরু করছি সকাল 8টার সময়, মেডিকেলের ক্লাস, মেডিকেল জিকে। তো আমি 8টার সময় ক্লাস শুরু করে তোমাদের এখানে আসার আগে আমি 8 ঘন্টা ক্লাস নিয়ে আসছি অফলাইনে। এখনো তোমার সাথে দাঁড়ায় আছি, লাফায় কথা বলতাছি, তুমি হলে তো কমাই যাইতা। বোঝানোর কথা, বকা যে দেই এমনি এমনি দিই না, মাঝে মধ্যে মনটাও ভালো থাকে না, এই জন্য তোদের উপর দিয়ে যাইরে দিই। আর তোরাও খারাপ আছস, তোরা তো মনে কর যে দুনিয়ার সব আবর্জনা প্রশ্ন আমার জন্য রেখে দিস। এরপরে হলো কোনটি সঠিক? উত ডিন উত 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 বুনযোগ আগত, উদ্যোগ ডিন উদ্দিন দিবযোগ লোক দিবলোক, এটা ঠিক।
ওখানে খণ্ডত হওয়ার কথা ছিল। চতুষ্কোণ বিসর্গ থাকবে। এরপরে হচ্ছে অন্তরঙ্গ, অন্তযুগ অঙ্গ, এই যে বিসর্গটা র হয়েছে। যাত্রাভিমান, জাতি আর অভিমান উপরেরটা। যজ্ঞ, যজ্ঞ প্রকৃতি প্রত্যয়ের, প্রকৃতি প্রত্যয় পড়লে এটা ক্লিয়ার হবে, এর আগে না। বাগাড়ম্বর মানে বেশি বেশি কথা, তাহলে বাক যোগ আড়ম্বর। অন্যান্য, অন্য যোগ অন্য, এটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। প্রৌঢ় মানে বুইরা, প্রযোগ উড়ো। কথামৃত শব্দ সন্ধি, কথা প্রৌঢ় শব্দটা প্রযোগ উড়ো, প্রযোগ উপরেরটা তোরে, নিচেটা কেন দিয়ে গেলাম, প্র না তো ছি, প্রযোগ উড়ো প্রৌঢ়। কথাযোগ অমৃত, কথামৃত শুরুর দিকে করে আসছিলাম আমরা। এরপরে হিমালয়, হিমযোগ আলয়, এটা আমরা সন্ধির কাজে পাই। এরপরে বাংলা শব্দের সন্ধির প্রকারভেদের ক্ষেত্রে কোনটি অসামঞ্জস্যপূর্ণ? সবই ঠিক আছে, ৮০ যোগ ৮০, এটা হচ্ছে বিভক্তি যুগে হয়েছে, সন্ধিতে না। মনীষা, মনস যোগ ঈশা, মনস, এই যে এটা। এরপরে বৃষ্টি, বৃষ যুক্তি, এটা। এরপরে উদ্যোগ, উত যোগ যোগ উত, উত উত উত, এই যে এটা, উত যোগ যোগ উদ্যোগ। এখন কোন কোন বইতে দ দিয়েও হয়তো করা থাকতে পারে, কিন্তু এটা খণ্ডত। মনস্তাপ, মন যোগ তাপ, মনস যোগ তাপ, মনস্তাপ, মনস যোগ তাপ, মনোপরে বিসর্গ, মনস্তাপ। তপোবন, তপর পরে বিসর্গ থাকবে, বিসর্গটা ও হবে।